সিজন 2তে বিদ্রোহী বনাম শ্রীকান্তের দুর্দান্ত এক মিশনের পর সিজন 3 নিয়ে এসেছে আরও বেশি ডেঞ্জারাস একটি অভিযান। এবার 3 শুধু মিশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, শ্রীকান্ত ও তার পরিবারের ওপরও ঘনিয়ে এসেছে ভয়ঙ্কর বিপদ। এমন বিপদ যার থেকে বেরিয়ে আসার কোনো সহজ পথ নেই। এরই মধ্যে দেশের আকাশে বাজতে শুরু করেছে যুদ্ধের ধামামা। কিন্তু এসবের পেছনে কারা দায়ী? নিজের পরিবারের ওপর নেমে আসা সব বিপদ সামলে শ্রীকান্ত কি পারবে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে? কালপ্রিটদের সব ভয়াবহ পরিকল্পনা ভেস্তে দিয়ে কি সে দেশকে রক্ষা করতে পারবে? আজকের সিজনে চলুন শুনে আসি সেই গল্পটাই। ভারতের নর্থ ইস্টে দীর্ঘদিন ধরেই চলছে বিদ্রোহ। বিভিন্ন বিদ্রোহী দল কখনো অধিকার আদায়ের দাবিতে, কখনো আবার আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে নানাভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই বিদ্রোহ মূলত সরকারের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সরকারকেও হিমশিম খেতে হচ্ছে। এই অশান্তির সুযোগ নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মিলিটেন্টরাও এখানে সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে চায়নাদের প্রজেক্ট গুয়ানোয়ের কার্যক্রম মূলত এই অঞ্চলগুলো ঘিরেই চলছে। এমনই একদিনে MCAS মণিপুর সিভিলিয়ান আর্মি সাউথের নেতা ডেভিড খুজো নাগাল্যান্ডে একটি প্রোগ্রামে অংশ নেয়। হঠাৎ সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বহু নিরীহ মানুষ প্রাণ হারায়। এর পরপরই নর্থ ইস্টের আরও বিভিন্ন জায়গায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। কে বা কারা এসব করছে তা তখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বাসু জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে মিলিটারি প্রধান ইসওয়ান তার ধারণা তুলে ধরে বলেন, এসব বিস্ফোরণ মূলত চায়নার প্রজেক্ট গুয়ানোর সঙ্গে জড়িত। উদ্দেশ্য একটাই, উত্তর পূর্ব ভারতে বিদ্রোহ যেন থেমে না যায়, বরং আরও তীব্র হয়। তাই তার মতে এখনই চায়নার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু এনআইএ প্রধান কুলকার্নি এতে একমত হন না। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছেন, যার নাম প্রজেক্ট সাহাকার। এই প্রকল্পের লক্ষ্য হল নর্থ ইস্টে প্রজেক্ট গুয়ানিওর বিপরীতে বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে একটি শান্তি চুক্তি করা। অনেক কষ্টে তিনি বড় বড় বিদ্রোহী সংগঠনের নেতাদের আলোচনার টেবিলে বসতে রাজি করিয়েছেন। তাই কুলকার্নি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন, প্রজেক্ট সাহাকার সফল না হওয়া পর্যন্ত যেন চায়নার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, কারণ এমন কিছু করলে বিদ্রোহ আরও বেড়ে যাবে। আর ঠিক সেটাই চায়নারা চায়। প্রধানমন্ত্রী কুলকার্নির যুক্তিতে সম্মত হন এবং তাকে যত দ্রুত সম্ভব প্রজেক্ট সাহাকার সফল করার নির্দেশ দেন। এদিকে বৈঠক শেষ করে প্রধানমন্ত্রী বাসু বেরিয়ে যাওয়ার সময় ইশোয়ান্ত ও সামবিট আবার একটি প্রসঙ্গ তোলেন। কয়েক মাস আগে দুয়ারাক নামের একজনের সঙ্গে একটি ডিফেন্স ডিল করা হয়েছিল। সেই ডিল অব্যাহত থাকবে কিনা কিংবা তার বর্তমান অবস্থা কি তা জানতে চান তারা। কিন্তু বাসু স্পষ্ট জানিয়ে দেন, আপাতত সেই ডিল হোল্ডে রাখা হবে। বাজেটের বড় অংশ দেওয়া হবে প্রজেক্ট সাহাকারকে, কারণ এই মুহূর্তে সেটাই সরকারের মেইন প্রায়োরিটি। যেহেতু এখনই কোনো যুদ্ধের পরিস্থিতি নেই, তাই ডিফেন্স ডিল পরে করলেও সমস্যা নেই। যাই হোক, শ্রীকান্ত নতুন একটি ফ্ল্যাটে উঠেছে। আসলে বলা যায় ফ্ল্যাটটা মূলত কিনেছে সূচি, কারণ শ্রীকান্ত যে বিল্ডার কোম্পানিকে ফ্ল্যাটের জন্য টাকা দিয়েছিল সেই কোম্পানি পরে ফ্রড প্রমাণিত হয়। ফলে শ্রীকান্তের টাকাটা সেখানেই ডুবে যায়। এদিকে সূচি যে অ্যাপে কাজ করে শ্রিঙ্কমি, সেটা ধীরে ধীরে উন্নতি করছে। সম্প্রতি তারা একটি চাইনিজ কোম্পানির সঙ্গে ডিল করে, যেখানে 49% শেয়ার দেওয়ার বিনিময়ে ফান্ডিং নেয়। ধৃতি এখন কলেজে পড়ে। সে নানা সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে, পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজেও অংশ নেয়। অন্যদিকে অথর্ব গান ছেড়ে পুরো মনোযোগ দিয়েছে নাচে। কিন্তু শ্রীকান্ত আর সূচির সম্পর্ক তখনও স্বাভাবিক হয়নি। ধৃতি আর অথর্বের সামনে তারা স্বাভাবিক থাকার অভিনয় করলেও ব্যক্তিগতভাবে দুজনেই দূরত্ব বজায় রেখেই চলে। তাদের মাঝে আগে সেই স্বাভাবিক সম্পর্ক আর নেই। নতুন বাসায় শিফট করার উপলক্ষে একটি গৃহশান্তি পুজোর আয়োজন করা হয়, যেখানে টাস্ক টিমের অনেকেই উপস্থিত ছিল। এদিকে জেকে শাদি.com-এ একটি অ্যাকাউন্ট খুলেছে। বিয়ের জন্য সে একের পর এক পাত্রীর প্রোফাইল ঘেঁটে দেখছে। নতুন বাসায় সেটেল হওয়ার পর শ্রীকান্ত অফিসে যায়। সেখানে কুলকার্নি তাকে ডেকে নিয়ে প্রজেক্ট সাহাকার সম্পর্কে বিস্তারিত জানায়। সে জানায়, উত্তর পূর্ব ভারতের সব বড় বড় বিদ্রোহী গ্রুপের সদস্যদের একটি বৈঠকে বসতে রাজি করাতে পেরেছে। আর এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডেভিড খুজো। ডেভিড খুজোকে শ্রীকান্ত আগে থেকেই চেনে। নাগাল্যান্ডে একবার তারা একই মিশনে ছিল, যেখানে শ্রীকান্ত তার জীবন বাঁচিয়েছিল। কুলকার্নি শ্রীকান্তকে জানায় বৈঠকের জন্য সে নাগাল্যান্ডে যাবে। এই মিশনের কথা কেউ জানে না, বিষয়টি অত্যন্ত গোপনীয়। সে চায় শ্রীকান্ত তার সঙ্গে যাক। শ্রীকান্ত এতে রাজি হয়। কুলকার্নির সঙ্গে কথা শেষ করে সে জেকেকে জানায় যে
কিছু কাজের জন্য তাকে কয়েকদিন বাইরে যেতে হবে। জেকে যখন জানতে চায় কাজটা কি, শ্রীকান্ত স্পষ্ট করে বলে দেয় এটা বলা যাবে না, বিষয়টা খুবই গোপনীয়। তখন জেকে বলে শ্রীকান্ত যখন টাস্কের কাজ ছেড়ে দিয়েছিল তখন তো সে সব মিশনের কথা তাকে জানাতো। এর জবাবে শ্রীকান্ত শান্তভাবে বলে দেয় ঠিক এই কারণেই এবার কিছু শেয়ার করা যাবে না। এদিকে লন্ডনে থাকা এনআরআই বিলিয়নিয়ার দুয়ারাক যেসব কালেকটিভদের সঙ্গে ভারতের ডিফেন্স ডিল করিয়ে দেওয়ার চুক্তি করেছিল তারা দীর্ঘ সময় লাগায় তাকে ক্রমাগত চাপ দিতে থাকে। দুয়ারাক তাদেরকে বোঝায় এতদিন ভারত মূলত রাশিয়ার সঙ্গে ডিফেন্স ডিল করত, সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে অন্যদের সঙ্গে চুক্তি করতে গেলে সময় লাগবেই, কিন্তু তারা কোনোভাবেই তাকে সময় দিতে রাজি হচ্ছিল না। ঠিক তখনই সেখানে আসে মীরা, যে আন্তর্জাতিক পর্যায়ে গোপনে দুয়ারাকের সঙ্গে এই ধরনের কার্যক্রম করে। মীরা দুয়ারাকের ক্লায়েন্টদের জানায় সে ভারতকে খুব দ্রুত ডিফেন্স ডিল করতে বাধ্য করবে, আর সেটা করবে ভারতের যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দেশটাকে সংঘাতের দিকে ঠেলে দিয়ে। এরপর মীরা সেখান থেকে বেরিয়ে নিজের একটি গোপন আস্তানায় যায়। সেখানে তার লোকজন অনলাইনে তার নির্দেশে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালায়। এই নেটওয়ার্কের মূল দায়িত্বে রয়েছে লয়েড নামের একজন। মীরা একজন স্নাইপার ভাড়া করে প্রয়াত জেনারেল আনসারের ভাতিজি নাসরিন বেগকে হত্যার জন্য। লয়েডের মাধ্যমে মীরা সরাসরি ভিডিওতে সেই দৃশ্য দেখে এবং স্নাইপারকে নির্দেশ দেয় নাসরিন বেগকে গুলি করতে। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্নাইপার তাকে হত্যা করে। আসলে নাসরিন বেগ আদালতে মেজর সামির ও আইএসের বিরুদ্ধে মামলা করেছিল জেনারেল আনসারিকে হত্যার ঘটনায় তাদের দায়ী করে। এই মামলার কারণে মেজর সামিরের ওপর তীব্র চাপ ছিল। মীরা মেজর সামিরকে ব্যবহার করে একটি বড় কাজ করতে চায়, তাই প্রথম ধাপ হিসেবে তার মাথার ওপর ঝুলে থাকা সেই মামলাটি সরিয়ে ফেলে। এরপর মীরা মেজর সামিরের সঙ্গে দেখা করে। নিজের মাথার ওপর থেকে ঝামেলা সরে যাওয়ায় সামির মীরাকে ধন্যবাদ জানায়। বর্তমানে মেজর সামির চায়নার সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে কাজ করছে। তারা মায়ানমার সীমান্তে ভারতের বর্ডারের কাছাকাছি গ্রামগুলোতে বিদ্রোহীদের ঘাঁটি গড়ে তুলছে প্রজেক্ট গুয়ানো বাস্তবায়নের জন্য। পাকিস্তানের আর্থিক সংকটের কারণে সেখান থেকে কোনো সহায়তা না পাওয়ায় সামির বাধ্য হয়েই চায়নার দিকে ঝুঁকেছে। যাই হোক, মীরা তাকে জানায় একটি অত্যন্ত ক্রিটিক্যাল মিশন আছে যার জন্য নর্থ ইস্ট ভারতে তার একজন লোক প্রয়োজন। সে জানতে চায় মেজর সামিরের পরিচিত এমন কেউ আছে কিনা। তখন সামির মীরার সঙ্গে র্যাবিট নামের একজনের পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে ডুয়ারাক মিডিয়া নিজের লোকজনকে ব্যবহার করে প্রধানমন্ত্রী বাসুর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ছড়াতে থাকে। প্রচার করা হয় চায়নার করা এসব বিস্ফোরণের কোনো জবাব দিচ্ছে না প্রধানমন্ত্রী বাসু, বরং চায়নার সামনে তিনি দুর্বলতার পরিচয় দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, বাসুকে উস্কে দেওয়া, যেন তিনি চায়নার বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশন নেন। এতে যুদ্ধাবস্থা তৈরি হবে, আর সেটাই দুয়ারাকের লাভ। কারণ যুদ্ধ শুরু হলে প্রধানমন্ত্রী বাসু ডিফেন্স ডিল করতে বাধ্য হবেন। কিন্তু এই পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী বাসু প্রজেক্ট সাহাকার ব্যর্থ না হোক সেই জন্য সরাসরি যুদ্ধের পথে হাঁটেন না। তবে একজন উপদেষ্টার পরামর্শে তিনি চায়নার বিরুদ্ধে প্রতীকী পদক্ষেপ নেন। ভারতে ব্যবহৃত সব চাইনিজ অ্যাপ ব্যান করে দেন। এর ফলেই সূচি যে অ্যাপে কাজ করে ফ্রিঙ্কমি, যেখানে চাইনিজ শেয়ার হোল্ডার রয়েছে, সে অ্যাপটিও বন্ধ হয়ে যায়। যাই হোক, নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে রুকমা নামে এক মোস্ট ওয়ান্টেড ড্রাগ স্মাগলার দীর্ঘদিন ধরেই সক্রিয়। র্যাবিটের মাধ্যমে মীরা একটি মিশনের জন্য রুকমার সঙ্গে যোগাযোগ করে। ক্লায়েন্ট অর্থাৎ মীরার পক্ষ থেকে র্যাবিট রুকমাকে এই কাজের জন্য 3 মিলিয়ন পাউন্ড অফার করে। কিন্তু রুকমা জানায় নর্থ ইস্টের পরিস্থিতি এখন ভীষণ অস্থিতিশীল, সরকারের নজরদারি অনেক বেড়ে গেছে, তাই 5 মিলিয়ন পাউন্ড না পেলে সে এই ঝুঁকি নেবে না। শেষ পর্যন্ত 5 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রুকমার সঙ্গে মীরার পরোক্ষভাবে এই মিশনের চুক্তি সম্পন্ন হয়। এদিকে কুলকার্নি ও শ্রীকান্ত প্রজেক্ট সাহাকারের জন্য নাগাল্যান্ডে পৌঁছায়। সেখানে তাদের রিসিভ করে মেজর সালোনি, যিনি সম্প্রতি কাশ্মীর থেকে এখানে ট্রান্সফার হয়েছেন। প্রথমে কুলকার্নি ও শ্রীকান্ত যান ডেভিড খুজোর বাড়িতে। পরিকল্পনা ছিল সেখান থেকে একসঙ্গে বিদ্রোহী দলের নেতাদের সঙ্গে বৈঠকে যাওয়া। ডেভিড খুজোর বাড়িতে বসে কুলকার্নি, ডেভিড ও শ্রীকান্ত যখন কথা বলছিল তখন সেখানে এসে হাজির হয় ডেভিড খুজোর নাতি MCAS এর সদস্য স্টিফেন খুজো। সে প্রজেক্ট সাহাকারের ঘোর বিরোধী। শান্তি চুক্তির মাধ্যমে নিজের অবস্থান দুর্বল করতে সে রাজি নয়, বরং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যেতে চায়।
এই নিয়ে স্টিফেন এবং ডেভিড খুজোর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। স্টিফেন স্পষ্ট করে বলে যায় সে বেঁচে থাকতে কোনোভাবেই প্রজেক্ট সাহাকার সফল হতে দেবে না। সরকারের ওপর তার একটুও বিশ্বাস নেই। কুলকার্নি তাকে বোঝানোর চেষ্টা করে বিশ্বাস থাকুক বা না থাকুক অন্তত বৈঠকে উপস্থিত থাকা দরকার, কারণ এই অঞ্চলের সব বিদ্রোহী গ্রুপ এক না হলে এখানকার মানুষের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু স্টিফেন কুলকার্নিকে সাফ জানিয়ে দেয় তিনি চাইলে তার দাদার ব্রেন ওয়াশ করতে পারেন, কিন্তু তার নয়। বাঁচতে চাইলে যেন কুলকার্নি এখান থেকে চলে যায়। কথাটা শুনে ডেভিড খুজো রেগে গিয়ে স্টিফেনকে একটি চড় মারেন। ক্ষুব্ধ হয়ে স্টিফেন সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রুকমাকে র্যাবিটের মাধ্যমে শর্ত জানানো হয় সে নিজের লোকদের ব্যবহার করতে পারবে না। ক্লায়েন্টের নির্ধারিত লোকদের নিয়েই তাকে মিশন সম্পন্ন করতে হবে। যাই হোক, কুলকার্নি, শ্রীকান্ত এবং ডেভিড খুজো প্রজেক্ট সাহাকারের বৈঠকের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে তাদের জন্য ওত পেতে থাকে রুকমা ও তার টিম। রুকমা অ্যাপে তাদের লোকেশন ট্রেস করছিল। প্রশ্ন হলো শ্রীকান্তের সঙ্গে এমন কে ছিল যে তাদের লোকেশন রুকমার কাছে শেয়ার করছিল। গাড়িতে বসে ডেভিড খুজো কুলকার্নিকে বলছিল ইন্দো মায়ানমার সীমান্তে ড্রাগ ডিলারদের উৎপাত ভয়াবহভাবে বেড়ে গেছে, যে করেই হোক তাদের নিয়ন্ত্রণে আনতে হবে। সে জানায় এই বিষয়ে স্টিফেনও তার সঙ্গে একমত। কুলকার্নি তাকে আশ্বাস দেয় প্রজেক্ট সাহাকার সফল হলে ড্রাগ ডিলারদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠিক তখনই রুকমার টিম তাদের ওপর হামলা চালায়। গুলিতে সেখানেই মারা যায় ডেভিড খুজো। শ্রীকান্ত দ্রুত কুলকার্নিকে একটা গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে, কিন্তু রুকমা তার কয়েকজন লোক নিয়ে তাদের পিছু নেয়। শ্রীকান্তের অজান্তেই তারা গাড়িতে বোমা সেট করে দেয়। এরপর সুইচ টিপে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরেও কুলকার্নি বেঁচেছিল। সে গাড়ি থেকে বেরোতে যাচ্ছিল। ঠিক তখনই রুকমা এসে তাকে গুলি করে হত্যা করে। জ্ঞান হারানোর আগে আবছাভাবে রুকমার চেহারা শ্রীকান্তের চোখে পড়ে। এত সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রজেক্ট সাহাকার শুধু ব্যর্থই হয় না, বরং এই প্রকল্পের মূল রূপকার কুলকার্নিও প্রাণ হারায়। যাই হোক, এই ঘটনার পর শ্রীকান্তকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর তার পাশে থাকে তখন জেকে। শর্মা জেকেকে ফোন করে শ্রীকান্তের খোঁজ নেয়। এরপর জেকে যখন জানতে চায় এই হামলার পেছনে কারা ছিল এবং বিষয়টি তদন্ত করা যায় কিনা, শর্মা তখন তাকে জানায় প্রধানমন্ত্রী নিজের লোক নিয়োগ করে এই ঘটনা তদন্ত করাচ্ছেন, তাই আপাতত জেকের উচিত এই বিষয় থেকে মন সরিয়ে শ্রীকান্তের দিকে মনোযোগ দেওয়া। এদিকে শ্রীকান্তের এই অবস্থার কথা তখনও তার পরিবারের কেউ জানে না। অনলাইনে কুলকার্নির মৃত্যুর খবর দেখে সূচি বারবার শ্রীকান্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু ফোন বন্ধ পায়। জেকেকে কল করলেও সেখান থেকেও কোনো সাড়া মেলে না। শ্রীকান্ত বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিল সে দেরাদুন যাচ্ছে, অথচ কুলকার্নির মৃত্যু হয়েছে দিমাপুরে। সূচি বুঝতে পারে শ্রীকান্ত আবারও মিথ্যে কথা বলে গেছে, যেমনটা সে আগেও বহুবার করেছে। সম্ভবত সে দিমাপুরেই ছিল, ঘটনাস্থলের কাছাকাছি। এই ভাবনাতেই সূচির মনে শঙ্কা জাগে শ্রীকান্তের সঙ্গেও কি কিছু ঘটে গেছে। অন্যদিকে এই ঘটনার পর প্রধানমন্ত্রী বাসু আবারও জরুরি বৈঠক ডাকেন। ইশওয়ান্ত ও সাম্বির তাকে পরামর্শ দেয় এবার অন্তত এই ঘটনার জবাবে কিছু কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, নইলে সবাই ভারত সরকারকে দুর্বল ভাববে। সাম্বির অনুমতি চায় এই কেসটি ভালোভাবে তদন্ত করে কিছু গ্রেপ্তার করার, যাতে অন্তত কালপ্রিটরা ভয় পায়। প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবের সম্মতি দেন এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। এরপর তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কুলকার্নি মারা গেলেও প্রজেক্ট সাহাকার বন্ধ হবে না, এই প্রকল্প চলবেই। এটা এখন তার ব্যক্তিগত মিশন, যে করেই হোক তিনি শান্তি চুক্তি বাস্তবায়ন করবেন। এদিকে র্যাবিটের কাছ থেকে পুরো পেমেন্ট নিয়ে রুকমা ক্ষোভের সঙ্গে বলে সে শুরু থেকে নিজের লোকদের নিয়ে কাজ করতে চেয়েছিল। যদি তা করতে পারত তাহলে হয়তো এত বড় হাঙ্গামা তৈরি হতো না। সে র্যাবিটকে সতর্ক করে দেয় এই মিশনের দায় যেন কোনোভাবেই তার ওপর না আসে। যদি তার পরিচয় প্রকাশ পায় তাহলে সে র্যাবিটকে ছাড়বে না। এরপর রুকমা নিজের সব টিম মেম্বারকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বলে এবং নিজেও গা ঢাকা দেয়। বিপদের সময় সে আশ্রয় নেয় তার প্রেমিকা নিমার বাগান বাড়িতে। নিমার সঙ্গে রুকমার একটি ছেলে আছে, নাম ববি। কিন্তু রুকমা ববিকে নিজের সন্তানের মতো আদর করে না, এমনকি প্রকাশ্যে নিজের ছেলে বলেও পরিচয় দেয় না, কারণ তার জীবনটাই অনিশ্চয়তায় ভরা। আজ এখানে, কাল অন্য কোথাও, আজ আছে কাল নেই। এই কারণে সে নিমাকে কখনো বিয়ে করতে চায় না, কোনো স্থায়ী দায়িত্বও নিতে চায় না। তবু দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। নিমা রুকমাকে এতটাই ভালোবাসে যে সে নিজের পরিবার ছেড়ে তার সঙ্গে এসে থেকেছে।
ববির ভবিষ্যৎ নিরাপদ করতে সে রুকমাকে বিয়ের কথা বলে। বিয়ে না হলে ববির পরিচয় থাকবে না, সে পরিচয়হীন হয়ে যাবে। কিন্তু নিজের অনিশ্চিত জীবনের কারণে আর বিয়ের ধারণার ওপর আস্থাহীনতার জন্য রুকমা বরাবরই নিমার সেই অনুরোধ ফিরিয়ে দেয়। এদিকে হাসপাতালে শ্রীকান্তের জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফেরার আগেই জেকে সূচিকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। জ্ঞান ফেরার পর শ্রীকান্ত নিজেই সূচিকে কল করে তার খোঁজ খবর নেয় এবং জানায় সে ঠিক আছে। এরপরই সে লেগে যায় কুলকার্নির হত্যাকাণ্ডের তদন্তে। শারীরিক অবস্থার কারণে সে অফিসে বা অন্য কোথাও যেতে পারছিল না, তাই হাসপাতাল থেকেই টাস্কের কয়েকজন বিশ্বস্ত লোককে নিয়ে আনঅফিশিয়ালি কাজ শুরু করে দেয়। রুকমার চেহারাটা তার মনে আবছাভাবে গেঁথেছিল। সে নিশ্চিত ছিল দেখলেই চিনতে পারবে। এই কারণে সে পুনিতকে নির্দেশ দেয় উত্তর পূর্ব ভারতের সব ওয়ান্টেড বিদ্রোহী ও ক্রিমিনালের একটি তালিকা বের করতে। পুনিত তালিকা তৈরি করে শ্রীকান্তকে দেখায়। শ্রীকান্ত একে একে ছবিগুলো দেখতে থাকে। কার মুখ সে কুলকার্নিকে গুলি করতে দেখেছিল। প্রথমবার দেখেই সে রুকমাকে চিনতে পারে না, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই তার মনে পড়ে যায়। এবার সে নিশ্চিত হয়ে যায় কুলকার্নিকে হত্যা করেছে রুকমাই। এরপর শ্রীকান্ত মেজর সালোনিকে হাসপাতালে ডেকে পাঠায়। সালোনির কাছ থেকেই সে জানতে পারে রুকমা একজন বড় মাপের ড্রাগ স্মাগলার। শ্রীকান্ত এই কেসটি আনঅফিশিয়ালি হ্যান্ডেল করতে চায়, তাই সে সালোনিকে অনুরোধ করে নার্কোটিক্স ডিপার্টমেন্ট দিয়ে রুকমার বাসায় রেড চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাস্টাডিতে আনতে, যাতে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কে বা কারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত। যদিও তখনও কেউ নিশ্চিতভাবে জানত না রুকমা কোথায় লুকিয়ে আছে। সালোনি জানায় সে বিষয়টি খতিয়ে দেখবে। অন্যদিকে মেজর সামিরের মাধ্যমে রুকমার ঠিকানা পাওয়ার মধ্য দিয়েই মীরা নিজের মিশন সফলভাবে শেষ করে ফেলে। কিন্তু মেজর সামির তখনও জানত না মীরা আসলে কত বড় কিছু করতে যাচ্ছে। এনআইএ প্রধান কুলকার্নির মৃত্যুর খবর দেখে সে বুঝতে পারে মীরা নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো প্ল্যান বাস্তবায়ন করছে। সে মীরাকে দেখা করার জন্য ডাকে এবং জিজ্ঞেস করে কুলকার্নিকে হত্যার মতো পদক্ষেপ নেওয়ার মানে কি আরও বড় কিছু আসছে। সে মীরাকে সাবধানও করে দেয় সরকারের এত বড় একজন এজেন্টকে হত্যা করলে সরকার নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। কিন্তু মীরা তাকে কিছুই জানাতে রাজি হয় না, বরং তাকে স্পষ্ট বলে দেয় এই ব্যাপার থেকে দূরে থাকতে তাদের আর তার প্রয়োজন নেই। এভাবেই মীরা নিজের প্ল্যান থেকে মেজর সামিরকে বাদ দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন থেকে যায় মীরার আসল পরিকল্পনাটা কি। এদিকে মেজর সালোনি ইনফরমারদের মাধ্যমে রুকমার অবস্থান সম্পর্কে তথ্য জোগাড় করে। ঠিক সেই সময় শ্রীকান্ত জেকের সঙ্গে কুলকার্নির শেষকৃত্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সালোনি তাকে কল করে জানায় নার্কোটিক্স ডিপার্টমেন্টকে অ্যাক্টিভেট করা হয়েছে, রুকমাকে গ্রেপ্তারের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই খবর শুনে শ্রীকান্ত কিছুটা আশ্বস্ত হয়। কুলকার্নির শেষকৃত্যে প্রধানমন্ত্রী বাসু উপস্থিত ছিলেন। শ্রীকান্ত এই সুযোগটি কাজে লাগাতে চায়। প্রধানমন্ত্রী বাসু চলে যাওয়ার সময় সে জরুরি কথা বলার ইচ্ছা প্রকাশ করে। বাসু তখন সাম্বিটকে শ্রীকান্তের সঙ্গে একটি মিটিংয়ের তারিখ ঠিক করতে বলেন। পরে সাম্বিটের সঙ্গে এই বিষয়ে শ্রীকান্ত কথা বলে। সেখানে শর্মাও উপস্থিত ছিল। শ্রীকান্ত জানায় সে কুলকার্নির হত্যাকারীকে নিজ চোখে দেখেছে এবং তাকে শনাক্ত করেছে। সে একজন নর্থ ইস্টের ড্রাগ স্মাগলার। কিন্তু সাম্বিট তখন বলে একজন ড্রাগ স্মাগলার কেন এমন কাজ করবে? উপরন্তু তাদের কাছে প্রমাণ আছে ডেভিড খুজোর নাতি স্টিফেন ও MCAS এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। শ্রীকান্ত তখন যুক্তি দেয় সাম্বিট যাই ভাবুক সে নিশ্চয়ই জানে যে MCAS বা স্টিফেন কখনোই ড্রাগ ব্যবসা পছন্দ করে না, তাই কোনো নন লোকাল ড্রাগ স্মাগলারের সঙ্গে তার কাজ করার প্রশ্নই ওঠে না। সাম্বিট পাল্টা বলে স্টিফেন নিজেকে সন্দেহমুক্ত রাখার জন্যই হয়তো সে এমন কাউকে ভাড়া করেছে। এরপর সাম্বিট শ্রীকান্তকে আশ্বাস দেয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার মিটিংয়ের ব্যবস্থা করা হবে। অন্যদিকে মিশন কমপ্লিট হওয়ার পর একদিন মীরা দুয়ারকের সঙ্গে দেখা করে। সে জানায় কুলকার্নির মৃত্যুর পর জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে প্রধানমন্ত্রী বাসুর উপর ক্ষুব্ধ। এই সুযোগে বিরোধী দলও তার বিরুদ্ধে জোরালো ক্যাম্পেইন শুরু করেছে। খুব শিগগিরই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যেখানে প্রধানমন্ত্রী বাসু ডিফেন্স ডিল করতে বাধ্য হবেন। তখন দুয়ারাক মীরাকে একটি সমস্যার কথা জানায়। সে বলে যে লোক দিয়ে মীরা কাজটা করিয়েছে তাকে শ্রীকান্ত নামের একজন এজেন্ট চিনে ফেলেছে। শ্রীকান্ত টাস্কের দিল্লি ব্রাঞ্চে কাজ করে, কিন্তু মীরা বিষয়টি গুরুত্ব দেয় না। তার কাছে শ্রীকান্ত শুধু একজন সাধারণ এজেন্ট, তাকে ম্যানেজ করা কঠিন কিছু নয়। কিন্তু প্রশ্নটা থেকেই যায় দুয়ারেক কিভাবে জানলো যে শ্রীকান্ত রুকমাকে চিনে ফেলেছে? বিষয়টি তো গোপন থাকার কথা ছিল। তাহলে ভেতরে কে আছে যে এই তথ্য দুয়ারেকের কাছে পাচার করছে?
এদিকে এক রাতে রুকমা আর নিমা গল্প করছিল। হঠাৎ করেই রুকমা নিমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু ঠিক সেই রাতেই নার্কোটিক্স ডিপার্টমেন্ট অন্ধকারের সুযোগ নিয়ে তার বাড়িতে হামলা চালায়। রুকমা দ্রুত নিমা ও ববিকে একটি গোপন দরজা দিয়ে বের করে দেয় এবং গাড়িতে গিয়ে অপেক্ষা করতে বলে। সে একাই আক্রমণকারীদের ঠেকাতে যাবে, কিন্তু যখন সে বাইরে আসে তার আগেই গুলিবিদ্ধ হয় নিমা। রুকমা তার কাছে পৌঁছানোর আগেই নিমা মারা যায়। নিমার নিথর দেহ দেখে আর কোনো উপায় না পেয়ে রুকমা ববিকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। একই সময় শ্রীকান্ত খবর পায় রুকমা পালিয়ে গেছে। এই ঘটনার পর মেজর সামির আবার মীরার সঙ্গে যোগাযোগ করে। সে বলে সে আগেই জেনেছিল ভারত কুলকার্নির হত্যার জবাব দেবেই। তখন মীরা ঠান্ডা মাথায় জানায় সবাই নয়, এই জবাব দিয়েছে মাত্র একজন, সে হলো টাস্ক এজেন্ট শ্রীকান্ত। শ্রীকান্তের নাম শুনে মেজর সামির সতর্ক করে দেয় শ্রীকান্তকে হালকাভাবে নেওয়া যাবে না, তাকে ভালোভাবে ম্যানেজ করতে হবে। সে আবারও মীরার মিশনে যোগ দিতে চায়, কিন্তু মীরা রাজি হয় না, তাকে আবারও দূরে থাকতে বলে। এরপর মীরা নিজের অফিসে যায় এবং লয়েডকে জিজ্ঞেস করে কাজটা কমপ্লিট হয়েছে কিনা। লয়েড জানায় হয়েছে। আসলে মীরা লয়েডকে শ্রীকান্তের পরিবারের পুরো ডেটাবেস সংগ্রহ করতে বলেছিল, কিন্তু কেন? মীরা কি এবার শ্রীকান্তের পরিবারকেও নিশানা করতে যাচ্ছে? যাই হোক, শ্রিঙ্ক মি অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সুচির বস নিখিল তাকে অ্যাপটির পক্ষে কথা বলার জন্য একটি টিভি টক শোতে অংশ নিতে বলেন। সুচি যখন লাইভ শোতে নিজের বক্তব্য দিচ্ছিল তখন বাসায় বসে শ্রীকান্ত, ধৃতি আর অথর্ব সেই অনুষ্ঠান দেখছিল। সুচি ব্যাখ্যা করে বলে শ্রিঙ্ক মি এমন একটি অ্যাপ যেখানে কাপলরা নিজেদের ব্যক্তিগত জীবনের নানা সমস্যা শেয়ার করে সমাধান পেতে পারে কিংবা মানসিক স্বস্তি খুঁজে নিতে পারে। কিন্তু প্রতিপক্ষের পক্ষ থেকে সুচিকে প্রশ্ন করা হয়, যেহেতু অ্যাপটির 49% শেয়ার হোল্ডার চাইনিজ, তাহলে কিভাবে নিশ্চিত করা যাবে যে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চায়নাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না? এ সময় শো এর হোস্ট ভাবিক সুচির দিকে প্রশ্ন ছুড়ে দেয়। সে জানতে চায় সুচি নিজে এই অ্যাপ ব্যবহার করে কিনা। সুচি যখন জানায় যে সে নিজে অ্যাপটি ব্যবহার করে না, তখন ভাবিক আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। সে প্রশ্ন করে নিজের বিবাহিত জীবনের সমস্যা থাকা সত্ত্বেও সুচি কেন এই অ্যাপ ব্যবহার করছে না। এর পরপরই স্ক্রিনে প্রকাশ করে দেওয়া হয় সেই ডকুমেন্ট যেখানে দেখা যায় সুচি ডিভোর্সের জন্য আবেদন করেছিল। নিজের অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য এমনভাবে লাইভ শোতে প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে সুচি অনুষ্ঠান ছেড়ে উঠে আসে। কিন্তু এই আচরণই জনমনে আরও সন্দেহ তৈরি করে। সুচির অ্যাপ হয়তো সত্যি চায়নাদের সঙ্গে তথ্য শেয়ার করে, না হলে যে অ্যাপ কাপলদের সমস্যা সমাধানের জন্য তৈরি সেই অ্যাপ সে নিজেই নিজের জীবনের সমস্যায় কেন ব্যবহার করছে না। যে চ্যানেলে সুচি এই টকশোতে গিয়েছিল সেই চ্যানেলটি মূলত দুয়ারাকের নিয়ন্ত্রণে। শ্রীকান্তের জীবনে অশান্তি তৈরি করতে মীরাই ভাবিকের মাধ্যমে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এদিকে ধৃতি আর অথর্ব তাদের বাবা মায়ের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা আগে জানত না। শ্রীকান্ত আর সুচি সবসময়ই তাদের সামনে স্বাভাবিক দম্পতির মতো আচরণ করত। হঠাৎ করে এই সত্য সামনে আসায় পরিবারে বড় ধরনের অশান্তি তৈরি হয়। সুচি বাসায় ফেরার পর ধৃতি আর অথর্ব দুজনকে একসঙ্গে পেয়ে প্রশ্ন করে কতদিন আগে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। উত্তরে প্রায় একসাথে শ্রীকান্ত বলে ওঠে 1 বছর, আর সুচি বলে 2 বছর। ধৃতি আর অথর্ব তখন জানায় ডিভোর্স হলে তারা সুচির কাছেই থাকবে। ঠিক সেই সময় জেকে তাদের বাসায় আসে। ধৃতি জেকে জিজ্ঞাসা করে এই ব্যাপারটা অন্তত সে জানাতে পারত কিনা। জেকে জানায় সে নিজেও এই বিষয়ে কিছুই জানত না। ডিভোর্সের কারণ জানতে চাইলে শ্রীকান্ত বলে এই বিষয়ে পরে আলোচনা হবে, এখন নয়। তখন ধৃতি বলে যেহেতু একটি গোপন বিষয় এমনিতেই প্রকাশ হয়ে গেছে, তাহলে অথর্বকে দ্বিতীয় গোপন কথাটাও জানানো হোক, অর্থাৎ শ্রীকান্ত যে একজন এজেন্ট এই সত্যটা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শ্রীকান্ত অথর্বকে সব খুলে বলে তার বাবা একজন গুপ্ত এজেন্ট। এই কথা শুনে অথর্ব বেশ এক্সাইটেড হয়ে যায়। সে শ্রীকান্তকে জিজ্ঞাসা করে তার কোনো কোড নেম আছে কিনা। শ্রীকান্ত বিরক্ত হয়ে বলে সে কোনো সার্কাসে কাজ করে না, সে একজন সিরিয়াস এজেন্ট, তার কোনো কোড নেম নেই। শ্রীকান্তের পরিচয় ফাঁস হওয়ার পর যে কেউ বলে দেয় যে সেও একজন এজেন্ট, কিন্তু অথর্ব সেটা বিশ্বাস করে না। তার মনে হয় জেকে বানিয়ে কথা বলছে। আসলে জেকের পার্সোনালিটি এমন, তাকে দেখে এজেন্ট মনে হওয়ার কথা নয়। অথর্বকে কড়া করে বলা হয় এগুলো টপ সিক্রেট, কাউকে কিছু বলা যাবে না। তখনই অথর্ব নিজের একটি সিক্রেট ফাঁস করে। সে সবার সামনে নিজের জাতীয় পরিচয়পত্র দেখায়, যদিও বাস্তবে তার এনআইডি তখনও তৈরি হয়নি। সে ফেক পরিচয়পত্র বানিয়েছে। এটা দেখে শ্রীকান্ত দীর্ঘশ্বাস ফেলে বলে এই বয়সে যদি এমন হয়, বড় হয়ে সে পুরোপুরি একজন ফ্রড হয়ে যাবে।
যাই হোক, নার্কোটিক্সের হামলা থেকে বেঁচে ফিরে রুকমা ববিকে নিয়ে র্যাবিটের কাছে যায় তার গোপন আস্তানার ঠিকানা কিভাবে ফাঁস হলো এই প্রশ্নের জবাব চাইতে। র্যাবিট জানায় সে বা তার টিমের কেউই এই তথ্য ফাঁস করেনি। রুকমা ক্ষেপে গিয়ে র্যাবিটকে মারতে উদ্যত হলে র্যাবিট শান্তভাবে বলে প্রয়োজনে রুকমা তাকে মেরে ফেলতে পারে, কিন্তু সে সত্যিই কাউকে কিছু জানায়নি। শেষ পর্যন্ত রুকমা তার কথা বিশ্বাস করে, তবুও তার মনে প্রশ্ন থেকেই যায় নার্কোটিক্স ডিপার্টমেন্ট ঠিকানা পেল কিভাবে। রুকমা তখন র্যাবিটকে জানায় একটা ছোট বাচ্চা রেখে তার প্রেমিকা মারা গেছে, এখন সে ওই বাচ্চাকে নিয়ে কি করবে। সে অনুরোধ করে লন্ডনের যে ক্লায়েন্টের হয়ে র্যাবিট কাজ করেছিল তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। চলে আসার সময় রুকমা র্যাবিটের কানের পাশ দিয়ে একটি গুলি ছোড়ে, কারণ এই মিশনের জন্য সে নিজে যখন এত কষ্ট সহ্য করছে তখন র্যাবিট কেন নিরাপদে থাকবে। এদিকে শ্রীকান্তের বিরুদ্ধে ইনকোয়ারি বসে। বিভিন্ন কেসে নিয়ম ভেঙে কাজ করা এবং কুলকার্নির কেসটি টাস্কের প্রধান শর্মাকে না জানিয়ে তদন্ত করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আরও প্রশ্ন ওঠে কুলকার্নির সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনায় সবাই মারা গেলেও শ্রীকান্ত কিভাবে বেঁচে ফিরল। এসব কারণে যতদিন না কেসটির সমাধান হচ্ছে ততদিনের জন্য শ্রীকান্তকে ফিল্ড জব থেকে সরিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ছুটিতে পাঠানো হয়। শ্রীকান্ত অনুরোধ করে কুলকার্নির কেসটি তাকে তদন্ত করতে দেওয়া হোক, কারণ সে ইতিমধ্যেই কেসের অনেকটা সমাধান করে ফেলেছে। কিন্তু তার অনুরোধ রাখা হয় না, বরং টাস্কের পক্ষ থেকে তাকে প্রায় সাসপেক্ট হিসেবেই ধরে নিয়ে সাসপেন্ড করা হয়। এই সময় সূচির অফিস শ্রিঙ্কমিতে হামলা হয়। তার ফোনে একের পর এক হুমকি আসতে থাকে, তাকে পেলেই আক্রমণ করা হবে। এমন সময় ধৃতি কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। সে যে সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত ছিল সেখানকার একটি ছবি বিকৃতভাবে এডিট করে কেউ অনলাইনে আপলোড করেছে। সোশ্যাল মিডিয়ায় ধৃতিকে ঘিরে শুরু হয় নেগেটিভ কমেন্টের বন্যা। এতে ধৃতির মানসিক অবস্থা ভয়াবহভাবে ভেঙে পড়ে। একই সঙ্গে অথর্বের স্কুলেও ঝামেলা শুরু হয়। চারিদিক থেকে বিপদ নেমে আসায় সূচি বারবার শ্রীকান্তকে ফোন করতে থাকে, কিন্তু শ্রীকান্ত তখন এসবের কিছুই জানে না। সাসপেন্ড হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে একটি বারে বসে মদ খাচ্ছিল। রাতে বাসায় ফিরলে সূচি তাকে কল রিসিভ না করার জন্য তীব্রভাবে কথা শোনায়। এরপর একে একে ঘটে যাওয়া সব ঘটনা তাকে জানায়। সূচি পুরোপুরি আতঙ্কিত, কারণ অচেনা লোকজন মেসেজ আর ফোনে বাসায় এসে আক্রমণ করার হুমকি দিচ্ছে। শ্রীকান্ত তাকে আশ্বস্ত করে বলে এমন কিছুই হবে না। তারপর সে নিজের সাসপেন্ড হয়ে যাওয়ার কথাও সূচিকে জানায়। এটা শুনে সূচি হতভম্ব হয়ে যায়। শ্রীকান্ত কাজের প্রতি কতটা সৎ ছিল আর কুলকার্নিকে সে কতটা সম্মান করত এটা সূচি ভালোই জানে। অথচ এখন সে কুলকার্নির মৃত্যুর ঘটনায় শ্রীকান্তকেই সন্দেহ করা হচ্ছে। সব দিক থেকে শ্রীকান্তের পরিবারে একসাথে ঝামেলা নেমে আসে। অন্যদিকে নিমা মারা যাওয়ায় রুকমা ববিকে নিয়ে চরম সমস্যায় পড়ে যায়। নিজের জীবনই যেখানে প্রতিনিয়ত বিপদের মধ্যে, সেখানে একটি বাচ্চাকে কিভাবে সামলাবে সে। তাছাড়া বাচ্চা সে এমনিতেই পছন্দ করে না, তাই ববিকে নিয়ে সে নিমার বাবা মায়ের কাছে যায়, যাদের ছেড়ে নিমা একসময় রুকমার কাছে চলে এসেছিল। নিমার মৃত্যুর খবর শুনে তার বাবা ঠান্ডা গলায় বলে নিমা অনেক আগেই তাদের কাছে মরে গেছে। রুকমা ববিকে তাদের কাছে রেখে যেতে চাইলে তারা প্রথমে রাজি হয় না। তখন রুকমা হুমকি দেয় এবং জোর করেই ববির লালন পালনের জন্য টাকা দিয়ে যায়। কিন্তু চলে যাওয়ার সময় ববি গিয়ে রুকমাকে জড়িয়ে ধরে, বলে সে বাবার সঙ্গেই থাকতে চায়। এই মুহূর্তে রুকমার মন নরম হয়ে যায়। শেষ পর্যন্ত সে ববিকে সেখানে না রেখে নিজের সাথেই নিয়ে আসে। এদিকে বহুদিন পর জয়া আবার টাস্কে যোগ দেয়। অফিসে এসে পুনিতের কাছে সে জানতে পারে শ্রীকান্তকে সাসপেন্ড করা হয়েছে। এরপর জয়া প্রশ্ন করে তাহলে কুলকার্নি স্যারের কেস এখন কে লিড করছে। পুনিত জানায় হেড অফিস থেকে পাঠানো ইয়াতিশ নামের একজন অফিসার বর্তমানে সেই কেসের দায়িত্বে আছে। যাই হোক, ইয়াতিশ নিজের টিম নিয়ে কেসটির তদন্তে নেমে পড়ে। স্টিভের টিমের চুবা নামের একজন লোক যে ঘটনার দিন কুলকার্নিদের ফলো করছিল, ইয়াতিশ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের আগে অন্য এক পুলিশ চুবাকে মারধর করে। এরপর ইয়াতিশ নিজে জিজ্ঞাসাবাদ শুরু করে। ইয়াতিশ চুবাকে একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় ঘটনার দিন সে কুলকার্নি এবং ডেভিড খুজোর টিমকে ফলো করছিল। চুবা প্রথমে সব অস্বীকার করে, বলে সে কিছুই জানে না। তখন ইয়াতিশ তার মেয়ে আন্দ্রিয়ার প্রসঙ্গ তোলে। আন্দ্রিয়া জানতই না তার বাবা কি কাজ করে। সে ব্যাঙ্গালোরের একটি কলেজে পড়ে। ইয়াতিশ চুবাকে ব্ল্যাকমেল করে, সব সত্যি না বললে সে আন্দ্রিয়াকে সব জানিয়ে দেবে। চাপের মুখে চুবা সব স্বীকার করে। সে বলে সেদিন সে কুলকার্নিদের ফলো করছিল ঠিকই,
কিন্তু MCAS এর পোশাক পরে অন্য একটি টিম ইচ্ছে করেই কুলকার্নিদের ওপর হামলা চালায়, যাতে দোষটা MCAS এর ঘাড়ে চাপানো যায়। ইয়াতিশ তার কথা পুরোপুরি বিশ্বাস করে না। সে চুবার কাছ থেকে MCAS এর টিমের বর্তমান অবস্থানের তথ্য নিতে চায়। এই সময় স্টিফেন ও তার টিম একটি জায়গায় সভা করছিল। সেখানে তারা জনসাধারণকে বোঝাচ্ছিল যে ডেভিড খুজোকে তারা খুন করেনি, বরং এই ঘটনায় তাদের ফাঁসানো হয়েছে। ঠিক তখনই ইয়াতিশ আনঅফিসিয়ালি সেখানে হানা দেয় এবং স্টিফেনকে ধরার চেষ্টা করে, কারণ তার বিরুদ্ধে তখনও কোনো শক্ত প্রমাণ ছিল না। পালানোর সময় স্টিফেন ও তার টিম পুলিশের দিকে গুলি ছোড়ে। তারা পালাতে সক্ষম হলেও পুলিশের ওপর গুলি চালানোর কারণে ইয়াতিশ তাদের বিরুদ্ধে অফিসিয়ালভাবে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়ার মতো একটি কারণ পেয়ে যায়। অন্যদিকে অথর্বের স্কুলের 3 জন ছেলে তাকে নিয়মিত বিরক্ত করত। বিরক্ত হয়ে সে জেকেকে স্কুলে ডেকে নেয় যেন তাদের একটু শাসন করা যায়। সব কথা শুনে জেকে অথর্বকে বলে বিষয়টার প্রিন্সিপালকে জানালে সমস্যা মিটে যাবে। কিন্তু ঠিক তখনই সেই 3 জন এসে শুধু অথর্বকেই নয়, জেকেকেও বুলিং করতে শুরু করে। জেকে রেগে গিয়ে একজনকে ল্যাং মেরে ফেলে দেয়, আর সেটা প্রিন্সিপালের চোখে পড়ে যায়। ফলস্বরূপ অথর্বকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। শ্রীকান্তের বাসায় এমনিতেই একের পর এক সমস্যা চলছিল, তার উপরই নতুন ঝামেলা যোগ হয়। পুরো ঘটনায় সূচি ভীষণ রেগে যায়। জেকে ক্ষমা চায়, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। এদিকে ধৃতিকে নিয়ে যে অ্যান্টি ন্যাশনালিস্ট এডিটেড ছবি অনলাইনে ছড়ানো হয়েছে, অনেকেই সেটাকে সত্যি ভেবে তার কলেজ থেকেও সাসপেন্ড করার দাবি তোলে। চারিদিক থেকে চাপ বাড়তে থাকে। শ্রীকান্ত বুঝে উঠতে পারে না কি করবে বা কোন দিক থেকে পরিস্থিতি সামাল দেবে। আপাতত বিপদ এড়াতে সে সবাইকে বাসা থেকে বের না হতে বলে, ইন্টারনেট ও ফোন ব্যবহারও বন্ধ করতে বলে। ধৃতি আর অথর্বের ফোন সে নিজের কাছে নিয়ে নেয়। সূচি অসহায়ভাবে তাকে জিজ্ঞাসা করে এবার কি হবে, এত সমস্যার সমাধান কিভাবে হবে। কিন্তু শ্রীকান্ত নিজেও জানে না সে কি করবে বা কোন পথে এগোবে। যাই হোক, লন্ডনে বসে মেজর সামির তখনও বোঝার চেষ্টা করছে মীরা আসলে কি করতে যাচ্ছে। এই তথ্য জানার জন্য সে মার্টিন নামের একজনকে নিয়োগ করেছিল। মার্টিনের কাছ থেকে সে জানতে পারে মীরা ভারতের বিলিয়নিয়ার দুয়ারাকের সঙ্গে দীর্ঘ সময় ধরে একটি মিটিং করেছে। কি উদ্দেশ্য, কেন এই বৈঠক, এই বিষয়ে আরো গভীর তথ্য পেতে মার্টিন তাকে ব্রুস নামের একজনের সঙ্গে দেখা করতে বলে। মার্টিনের সঙ্গে কথা শেষ করেই মেজর সামির রুকমাকে কল করে। র্যাবিটের মাধ্যমে মূলত সেই রুকমাকে মীরার মিশন দিয়েছিল। সে জানতে চায় রুকমা পেমেন্ট পেয়েছে কিনা। রুকমা জানায় পেয়েছে। তখন মেজর সামির তাকে মীরার সঙ্গে আর কাজ না করতে বলে, প্রয়োজনে সে অন্য কাজের ব্যবস্থা করে দেবে। তবুও যেন এই ক্লায়েন্ট অর্থাৎ মীরার সঙ্গে রুকমা আর যুক্ত না থাকে। কিন্তু রুকমা স্পষ্ট করে জানিয়ে দেয় এই কাজটা এখন আর শুধু মিশন নয়, এটা তার জন্য পুরোপুরি পার্সোনাল হয়ে গেছে। সে এই কাজ করবেই। কথা শেষ করেই সে কল কেটে দেয়। মেজর সামির বুঝে যায় রুকমাকে আর কনভিন্স করা যাবে না। আসলে তার ইচ্ছে ছিল এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে মীরা বাধ্য হয়ে তার সঙ্গে কাজ করে এবং নিজের পরিকল্পনায় মেজর সামিরকে ইনভলভ করে। এদিকে প্রেমিকা নিমার মৃত্যুর পর রুকমার কাছেও এই মিশনটা পুরোপুরি ব্যক্তিগত হয়ে গেছে। সে জানতে চায় কে তার ঠিকানা ফাঁস করেছে আর কার নির্দেশে তার ওপর এই আক্রমণ হয়েছিল। অন্যদিকে শ্রীকান্ত টাস্কের তার কয়েকজন বিশ্বস্ত সদস্যকে বারে ডেকে কথা বলতে বসে। অজিত আর পুনিত আসে, কিন্তু জেকে একটু দেরিতে পৌঁছায়, কারণ শাদি.com-এর মাধ্যমে সে একটি ডেটে গিয়েছিল। শ্রীকান্ত তাকে খোঁচা দিয়ে বলে নিজের জীবনে এত ঝামেলা চলার মাঝেও জেকে ডেট নিয়েই ব্যস্ত। জেকে সরি বলে বিষয়টা এড়িয়ে যায়। শ্রীকান্ত জানায় প্রজেক্ট সাহাকার যেহেতু অত্যন্ত গোপনীয় একটি মিশন, তাই এর তথ্য নিশ্চয়ই ভেতরে কেউ বাইরে ফাঁস করেছে। কে সেই লোক সেটা বের করতেই সে তাদের ডেকেছে। সে পুনিতকে বলে নর্থ ইস্ট কেসের ফাইলগুলো টাস্কে কারা কারা অ্যাক্সেস করেছে সেটা খুঁজে দেখতে। তখন অজিত জানায় ইয়াতিশ আর তার টিম সব প্রজেক্ট লক করে দিয়েছে। এখন কেউ অ্যাক্সেস করলেই ইয়াতিশ জানতে পারবে। একমাত্র উপায় হলো টাস্কের সিস্টেম হ্যাক করা। পুনিত জানায় সে এটা করতে পারবে। জেকে অবশ্যই এতে সন্দেহ প্রকাশ করে। মজা করে পুনিত তখনই জেকের ফোন হ্যাক করে দেখায়। পরদিন সকালে শ্রীকান্ত প্রধানমন্ত্রী বাসুর সঙ্গে দেখা করতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেই সময় পুনিত টাস্কের সার্ভার হ্যাক করে এক ভয়ঙ্কর তথ্য আবিষ্কার করে। টাস্কের সার্ভার আগেই কেউ হ্যাক করে রেখেছে। সন্দেহ হওয়ায় সে সবার ফোন চেক করে দেখে প্রত্যেকের ফোনই হ্যাক। পুনিত গোপনে জেকের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করে, যাতে আসল হ্যাকার বুঝতে না পারে যে সে ধরা পড়ে গেছে। তাই শাদি.com-এ মেয়ের ভান করে জেকেকে মেসেজ পাঠায়। জেকে দেখা করতে এলে পুনিত জানায় মেয়েটা আসলে সেই। আগেই সে জেকের ফোন ডাস্টবিনে ফেলে দিয়েছে।
পুনিত জানায় সবার ফোন হ্যাক হয়ে আছে। শ্রীকান্ত কোথায় আছে জানতে চাইলে জেকে জানায় শ্রীকান্ত দিল্লি যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। সঙ্গে সঙ্গে জেকে এয়ারপোর্টের দিকে রওনা দেয়, কারণ শ্রীকান্তের ফোনও হ্যাক ছিল। যেদিন কুলকার্নি আর ডেভিড খুজো মারা যায় সেদিন শ্রীকান্তের ফোন থেকেই রুকমাদের কাছে লোকেশন শেয়ার হচ্ছিল। সেই ঘটনার পরও বেঁচে ফেরায় শ্রীকান্ত এমনিতেই একজন সন্দেহভাজন। তার উপর যদি প্রমাণ হয় তার ফোন থেকেই লোকেশন শেয়ার করা হয়েছে, তাহলে তাকেই কালপিট করা হবে। ঠিক সেটাই হয়। ইয়াতিশ আর তার টিম বিষয়টা জেনে যায়। শ্রীকান্তের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয় এবং তাকে ধরতে তারাও এয়ারপোর্টের দিকে রওনা দেয়। পুনিত আর জেকের কাছ থেকে সবটা শুনে শ্রীকান্ত বুঝে যায় দিল্লি যাওয়া এখন নিরাপদ নয়। সে কৌশলে নিজের ফোন দিল্লিগামী আরেক যাত্রীর পকেটে ঢুকিয়ে দেয় এবং নিজে এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে যায়। ইয়াতিশ এসে দেখে প্লেন ছেড়ে গেছে আর লোকেশন দেখাচ্ছে শ্রীকান্ত সেই প্লেনেই আছে। সে দিল্লির এয়ারপোর্টে নিজের লোক বসিয়ে দেয়। ফোনের লোকেশন অনুযায়ী চেক করতে গিয়ে তারা দেখে ফোনটা অন্য একজনের পকেটে। শ্রীকান্ত তাদের বোকা বানিয়েছে। এদিকে এয়ারপোর্ট থেকে বের হয়েই শ্রীকান্ত সূচিকে কল করে। ধৃতি আর অথর্বকে নিয়ে সঙ্গে সঙ্গে বাসা ছেড়ে বেরিয়ে যেতে বলে, কারণ সেখানেও সার্চ হতে পারে। ইয়াতিশের লোকজন সূচির ফোন ট্র্যাক করে গিয়ে দেখে একটি অটোতে সূচি, ধৃতি আর অথর্বের ফোন রাখা আছে, কিন্তু তারা সেখানে নেই। যখন ইয়াতিশ একের পর এক জায়গায় ট্র্যাক করে তাদের খুঁজতে থাকে, ঠিক তখনই শ্রীকান্ত তার পরিবারকে নিয়ে ট্রেনে করে কোথাও পালিয়ে যাচ্ছে। সঙ্গে আছে জেকে। কিন্তু তারা কোথায় যাচ্ছে আর কতদিনই বা পালিয়ে থাকবে? কোনো অপরাধ না করেও তারা এখন টাস্ক আর পুলিশের চোখে সাসপেক্ট। এই সন্দেহ ভাঙবে কিভাবে? যাই হোক, শ্রীকান্ত ফেক আইডি ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া পরিচয় ট্রেনে ভ্রমণ করছিল। সবার নাম পরিচয় বদলে ট্রেনের টিকিট কাটা হয়েছিল যাতে কাউকে ট্রেস করা না যায়। টিটির কাছে সে নিজের পরিচয় দেয় একজন রিলেশনশিপ কাউন্সিলর হিসেবে। বলে তারা সবাই একসাথে বেড়াতে যাচ্ছে। এই গল্পে টিটিকে ভুলিয়ে রাখে যেন ফেক পরিচয়ের দিকে সে বেশি মনোযোগ না দেয়। কিন্তু এর মধ্যে শ্রীকান্তের ভেতরে এক ধরনের বিষণ্ণতা জমে উঠছিল। সেটা দেখে জেকে জানতে চায় কি হয়েছে। শ্রীকান্ত বলে তার করিমের কথা মনে পড়ছে। করিম নির্দোষ হয়েও সারা পৃথিবীর কাছে জঙ্গি পরিচয়ে মারা গেছে, আর তার পরিবারকে আজীবন সেই অপমান বয়ে বেড়াতে হবে। ঠিক তেমনি আজ সে নিজেও নির্দোষ হয়েও পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। হয়তো এটা করিমের ওপর হওয়া অবিচারের প্রতিফল। জেকে তখন তাকে বোঝায় করিমের মৃত্যুর পেছনে তারা সবাই কোনো না কোনোভাবে জড়িত ছিল। শ্রীকান্ত একা নয়, দায়ী হলে সবাই দায়ী। তাই এসব ভেবে যেন সে নিজেকে ভেঙে না ফেলে। আপাতত বর্তমান পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় সেটাতেই মন দিতে বলে। এদিকে প্রধানমন্ত্রী বাসু এক প্রেস কনফারেন্সে নর্থ ইস্টের পরিস্থিতি নিয়ে কথা বলেন। সাংবাদিকরা প্রশ্ন তোলে কুলকার্নি হত্যা মামলার বিচার কেন এগোচ্ছে না। প্রধানমন্ত্রী জানান এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার পেছনে দায়ী স্টিফেন এখনও পলাতক, তবে তার খোঁজ চলছে। খুব শিগগিরই তাকে সরকারের কাস্টাডিতে আনা হবে বলে আশা করা যাচ্ছে। প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাসু তার উপদেষ্টা ভারাপ্রসাদ ও সেক্রেটারি সাম্বিটের কাছে জানতে চান এই পরিস্থিতিতে হাত গুটিয়ে না বসে আর কি করা যায়। সাম্বিট পরামর্শ দেয় নর্থ ইস্টে গিয়ে একটি জনসভা করার। এতে সেখানকার মানুষ আশ্বস্ত হবে যে সরকার তাদের পাশে আছে, আর প্রধানমন্ত্রীও সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। সাম্বিটের এই প্রস্তাব প্রধানমন্ত্রী বাসুর পছন্দ হয়। অন্যদিকে রুকমা আগেই র্যাবিটকে জানিয়েছিল যার জন্য সে কাজ করেছিল সেই ক্লায়েন্টের সঙ্গে সে সরাসরি কথা বলতে চায়। র্যাবিট বিষয়টি মীরাকে জানায়। এরপর মীরা নিজেই রুকমাকে কল করে। ফোনে নারী কণ্ঠ শুনে রুকমা প্রথমে ধরে নেয় সে হয়তো কোনো সেক্রেটারির সঙ্গে কথা বলছে। পরে বুঝতে পারে মীরাই আসল বস। রুকমা তখন মীরাকে বলে যে তার পরিচয় ফাঁস করেছে তাকে খুঁজে বের করতে হবে। তার স্ত্রী নিমার হত্যার প্রতিশোধ সে নেবেই। মীরা তাকে জানায় ভেতরে কেউ তার পরিচয় ফাঁস করেনি, বরং ওই ঘটনার সময় শ্রীকান্ত নামের একজন বেঁচে গিয়েছিল, আর সেই শ্রীকান্তই রুকমার পরিচয় শনাক্ত করেছে। শ্রীকান্তের তথ্যের ভিত্তিতেই তার বাসায় নার্কোটিক্সের অ্যাটাক হয়েছিল। মীরা আরও জানায় শ্রীকান্তের বিষয়টা সে নিজেই হ্যান্ডেল করছে। এরপর রুকমার অ্যাকাউন্টে $500,000 ট্রান্সফার করে দেয়, কারণ পরের মিশন আগেটার চেয়েও অনেক বেশি জটিল। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলে। মীরার আত্মবিশ্বাস আর কথাবার্তার ধরন দেখে রুকমা তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। সে বলে তাদের কখনো দেখা করা উচিত, কিন্তু মীরা এই প্রস্তাবে কোনো গুরুত্ব দেয় না। ঠান্ডা গলায় শুধু এটুকুই বলে মিশনের দিকে মনোযোগ রাখতে। এদিকে টাস্কের ভেতরে
প্রায় সবাই শ্রীকান্তকে পছন্দ করায় কেউই সরাসরি তার কেসে ইয়াতিশ ও তার টিমকে সহযোগিতা করছিল না। ইয়াতিশ শ্রীকান্তের আইডি ট্রেস করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালালেও কোনোভাবেই তার হদিস মিলছিল না। ঠিক তখনই সেখানে আসে জয়া। সে জানায় এই কেসে সে সাহায্য করতে চায়। ইয়াতিশ একটু বিদ্রূপের সুরে বলে সে ভেবেছিল এই অফিসের সবাই শ্রীকান্তের ফ্যান। জয়া জানায় সে শ্রীকান্তের ফ্যান নয়, তার কাছে শ্রীকান্ত একজন দেশদ্রোহী আর তাকে ধরাটাই এখন তার দায়িত্ব। আসলে মিলিন্দের মৃত্যুর জন্য জয়া শ্রীকান্তকেই দায়ী মনে করে। সেই থেকেই শ্রীকান্তের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছে। জয়া ইয়াতিশকে জানায় শ্রীকান্ত কোথাও তার আসল আইডি ব্যবহার করবে না। টাস্ক থেকে প্রত্যেক এজেন্টকে ইমার্জেন্সি পরিস্থিতির জন্য কিছু ফেক আইডি দেওয়া থাকে। শ্রীকান্ত সম্ভবত সেগুলোর কোনো একটা ব্যবহার করছে। এরপর সে ওই আইডিগুলোর তথ্য ইয়াতিশের টিমকে দেয়। আইডি ট্রেস করে তারা জানতে পারে শ্রীকান্ত চেন্নাইগামী একটি ট্রেনে আছে। ইয়াতিশ সঙ্গে সঙ্গে চেন্নাই স্টেশনের পুলিশকে ইনফর্ম করতে বলে যাতে ট্রেন থেকে নামার পর শ্রীকান্ত আর পালাতে না পারে। অন্যদিকে মেজর সামির একজন আমেরিকান প্রতিনিধি ব্রুসের সঙ্গে দেখা করে। সে ব্রুসকে মীরার ছবি দেখিয়ে তার সম্পর্কে খোঁজ নিতে বলে। ব্রুস পাল্টা প্রশ্ন করে বিনিময়ে সে কি পাবে। তখন মেজর সামির জানায় চায়নার কিছু স্লিপার সেল সদস্য ছাত্র ও শিক্ষক সেজে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে, যারা প্রজেক্ট গোয়ানুর সফল করার জন্য সেখানে মিশন প্ল্যান করছে। যদি ব্রুস ছবির মেয়েটার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করে দিতে পারে তাহলে সে এই স্লিপার সেলগুলোর তালিকা ব্রুসকে দেবে। ব্রুস এতে রাজি হয়ে জানায় সে মীরার বিষয়ে সব তথ্য দেবে। তখন মেজর সামির হঠাৎ প্রশ্ন করে সে তো এখনও মীরার নাম বলেনি, তাহলে ব্রুস নামটা জানল কিভাবে? অর্থাৎ ব্রুস মীরার ব্যাপারে আগেই অবগত। এদিকে প্রধানমন্ত্রী বাসু নর্থ ইস্ট সফরের সব প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সাম্বিট এসে জানায় আপাতত শ্রীকান্তের সঙ্গে কোনো মিটিং সম্ভব নয়। কুলকার্নির কেসে সে একজন ওয়ান্টেড ক্রিমিনাল। প্রধানমন্ত্রী বাসু তখন গোপনে শ্রীকান্তের সঙ্গে মিটিংয়ের কোনো উপায় আছে কিনা সেটা দেখতে বলেন, কারণ নর্থ ইস্ট সম্পর্কে শ্রীকান্তের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। কুলকার্নির পর একমাত্র সেই প্রজেক্ট শাহাকার ঠিকভাবে এগিয়ে নিতে পারবে। কিন্তু সাম্বিট জানায় শ্রীকান্ত এখন লুকিয়ে আছে। সে নিজে ধরা না দিলে বা খুঁজে না পাওয়া গেলে আপাতত তার সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়। রাতে ঘুম না আসায় ধৃতি গিয়ে শ্রীকান্তের পাশে বসে। শ্রীকান্ত তখন ট্রেনের দরজার কাছে বসে গভীর চিন্তায় ডুবেছিল। ধৃতি তাকে জিজ্ঞাসা করে সে আর সূচি আলাদা হওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছে। শ্রীকান্ত বলে বিয়ের পর থেকেই সূচি ঘর বাইরের সব দায়িত্ব একাই সামলাচ্ছে। সে কখনো সূচিকে ঠিকমতো সময় দিতে পারেনি। এই দূরত্বের কারণে মাঝখান থেকে সূচির জীবনও নষ্ট হয়ে যাচ্ছে। একসাথে সময় কাটাতে না পারায় সম্পর্কের ফাঁকটা আরও বেড়েছে। সেই কারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। ধৃতি তখন জানতে চায় এত ঝুঁকিপূর্ণ চাকরি থাকা সত্ত্বেও যখন সে জানত পরিবারকে সময় দিতে পারবে না তখন বিয়ে কেন করলো। শ্রীকান্ত শান্তভাবে জানায় সূচিকে দেখেই তার ভালো লেগে গিয়েছিল, সেই অনুভূতি থেকেই বিয়েটা করা। কথা শেষ করে ধৃতি ভেতরে চলে গেলে সে দেখে জেকে আর অথর্ব অনু খেলছে আর গল্প করছে। অথর্ব স্কুলের আমিরা নামের এক মেয়েকে পছন্দ করে। কিভাবে নিজের মনের কথা বলবে সে নিয়ে জেকের কাছে পরামর্শ চাইছিল। এসব কথা লুকিয়ে শুনে ফেলে ধৃতি। এরপর সে মজা করে বলে একজন সিঙ্গেল ছেলে আরেকজন সিঙ্গেল ছেলের কাছ থেকে মেয়েদের সঙ্গে কথা বলার পরামর্শ নিচ্ছে। যাই হোক, আইডি ট্রেস করে চেন্নাই সেই ট্রেনে পুলিশ উঠে দেখে সেখানে শ্রীকান্ত নেই, তার পরিবারে কাউকেও পাওয়া যায় না। অর্থাৎ শ্রীকান্ত শুধুমাত্র টাস্ককে বিভ্রান্ত করার জন্যই ওই আইডি দিয়ে টিকিট কেটেছিল। শ্রীকান্তকে সেখানে পাওয়া যায়নি শুনে ইয়াতিশ ভীষণ রেগে যায়। সে টিম মেম্বারদের সঙ্গে এই নিয়ে ঝামেলা করে, তারপর অফিসের বাইরে গিয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর জয়াও সেখানে আসে। সে ইয়াতিশকে সরি বলে তার দেওয়া তথ্যের কারণে সবাই মিসলিড হয়েছে। কিন্তু ইয়াতিশ উল্টো তাকে জানায় এতে জয়ের কোনো দোষ নেই। টানা কাজের চাপে সে নিজেই ভীষণ স্ট্রেসে ছিল আর সেই রাগটাই টিমের ওপর ঝেড়ে ফেলেছে। বরং সে শ্রীকান্তের বুদ্ধির প্রশংসাই করে, কিভাবে নিখুঁতভাবে টাস্ককে বোকা বানিয়ে পালিয়ে গেছে। জয়া একটু মন খারাপ করে বলে সম্ভবত এই কারণেই সবাই শ্রীকান্তের জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি। কথার ভেতরই শ্রীকান্তের প্রতি তার জমে থাকা আক্ষেপ প্রকাশ পায়। এদিকে ব্রুস আবার মেজর সামিরের সঙ্গে দেখা করে। আমেরিকায় থাকা চাইনিজ স্লিপার সেলগুলোর তালিকা সে মেজর সামিরের কাছ থেকে নেয়। বিনিময়ে মীরার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। ব্রুস জানায় মীরা কাজ করছে একজন ভারতীয় এনআরআই বিলিয়নিয়ার দুয়ারাকের হয়ে। দুয়ারাক ইন্ডিয়ায় কালেকটিভদের সঙ্গে হাত মিলিয়ে একটি বড় ডিফেন্স ডিল করতে যাচ্ছে।
এই ডিলকে ঘিরেই তা একের পর এক বিপজ্জনক মিশনে জড়িয়ে পড়ছে। ব্যাপারটা যে খুব বড় আর জটিল সেটাও স্পষ্ট হয়ে যায়। মেজর সামির অবশেষে মীরাকে নিয়ে একটা শক্ত লিড পেয়ে যায়। অন্যদিকে ইয়াদেশের টিমের একজন সদস্য শ্রীকান্ত সম্পর্কে নতুন তথ্য নিয়ে আসে। সে জানায় সকালে গুয়াহাটিগামী একটি ট্রেনের চেইন টেনে একটি পরিবার আসামের এক গ্রামে নেমে গেছে। সেখানে দুজন পুরুষ, একজন মহিলা আর দুটি বাচ্চা ছিল। ট্রেনের টিটিও তাদের ছবি দেখে আইডেন্টিফাই করেছে। এটা শুনে জয়া বলে এটা হয়তো শ্রীকান্ত নয়, কারণ সে কেন অকারণে নিজের পরিবারকে এমন ঝামেলায় ফেলবে। তাছাড়া গুয়াহাটি যাওয়ারই বা কি দরকার। কিন্তু ইয়াতিশ বুঝে যায় শ্রীকান্ত আসলে নাগাল্যান্ডের দিকে গেছে। সে সঙ্গে সঙ্গে টিমকে নির্দেশ দেয় নাগাল্যান্ডে রওনা হওয়ার জন্য। শ্রীকান্ত সত্যি নাগাল্যান্ডে পৌঁছায়। সেখানে তাদের রিসিভ করে মেজর সালোনি। ধৃতি, অথর্ব আর সুচি এক গাড়িতে যায়, আর অন্য গাড়িতে থাকে শ্রীকান্ত, জেকে ও সালোনি। পথেই শ্রীকান্ত জানতে পারে প্রধানমন্ত্রী বাসু সেখানে একটি জনসভায় আসতে চলেছেন। জেকে তাকে পরামর্শ দেয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার, কিন্তু শ্রীকান্ত জানায় এভাবে চাইলেই হুট করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না। সালোনি তাদের একটি খালি বাড়িতে নিয়ে যায় এবং জানায় তারা এখানে কয়েকদিন থাকতে পারবে। শ্রীকান্ত সুচিকে, ধৃতি আর অথর্বকে নিয়ে ওই বাড়িতেই থাকতে বলে। সে নিজে অন্য জায়গায় থাকবে, কারণ একসঙ্গে থাকাটা এখন খুব রিস্কি। তার কারণে পরিবারের ওপরে বড় বিপদ নেমে আসতে পারে। যাওয়ার আগে সে সুচিকে একটি মোবাইল ফোন দিয়ে যায়। বলে ফোনটা সবসময় অফ রাখতে হবে, শুধু সকাল 9টা থেকে 12টা এই সময়ের মধ্যে অন রাখতে, কারণ প্রতিদিন এই সময়ে সে একবার কল করবে। ধৃতি আর অথর্বকেও সাবধানে থাকতে বলে। কোথাও বের হতে কঠোরভাবে নিষেধ করে। এরপরে সালোনি শ্রীকান্ত আর জেকেকে অন্য একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের সাহায্যের জন্য জেমস নামের একজন লোককে নিয়োগ করা হয়। শ্রীকান্তের ধারণা কুলকার্নির মার্ডার কেসে স্টিফেনের সরাসরি হাত নেই। সে মনে করে স্টিফেনের সঙ্গে কথা বলতে পারলে আসল খুনির বিষয়ে কিছু সূত্র পাওয়া যেতে পারে। তাই সে একজন অজ্ঞাত ব্যক্তিকে মেসেজ করে জানতে চায় স্টিফেনের কোনো খোঁজ সে জানে কিনা, কিন্তু ওপাশ থেকে উত্তর আসে সে কিছুই জানে না। এদিকে ইয়াতিশ তার টিম নিয়ে কোহিমায় পৌঁছে যায়। তার ধারণা প্রধানমন্ত্রী বাসুর সঙ্গে দেখা করার সুযোগ শ্রীকান্ত নেওয়ার চেষ্টা করতেই পারে। তাই সে লোকজনকে নির্দেশ দেয় জনতার ভেতরে ভালোভাবে নজর রাখতে, যেন শ্রীকান্ত এলেও কোনোভাবেই পালাতে না পারে। অন্যদিকে মীরা রুকমাকে কল করে নতুন নির্দেশ দেয়। রুকমা জানতে চায় শ্রীকান্তকে নিয়ে মীরার কাজ কতদূর এগিয়েছে। মীরা জানায় সে শ্রীকান্তের জীবনে বড় ঝামেলা তৈরি করে দিয়েছে। এখন কুলকার্নি কেসে শ্রীকান্তই প্রাইম সাসপেক্ট। পরিবার নিয়ে সে পালিয়ে বেড়াচ্ছে। এই কথা শুনে রুকমা খুব একটা খুশি হতে পারে না, কারণ শ্রীকান্ত আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ায় সে এখন মীরার রাডারের বাইরেই চলে গেছে। যাই হোক, মীরা তাকে আপাতত শ্রীকান্তের কথা না ভেবে নিজের মিশনে মন দিতে বলে। রুকমার আসল মিশন হলো কোহিমায়, যেখানে প্রধানমন্ত্রী বাসু আসবেন, সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটানো। সে প্রধানমন্ত্রীর জনসভা স্থলে যাওয়ার পাস জোগাড় করে ভেতরে ঢুকে পড়ে এবং বারবার ভাবতে থাকে এত কড়া নিরাপত্তার ভেতরে কিভাবে ব্লাস্ট ঘটানো যায়। ঠিক তখনই তার চোখ পড়ে একদল স্কুলের বাচ্চার ওপর। সঙ্গে সঙ্গে তার মাথায় একটা ভয়ঙ্কর প্ল্যান আসে। সে সিদ্ধান্ত নেয় এই কাজটা ববিকে দিয়ে করাবে। এতদিনে ববির প্রতি রুকমার একটা মায়াও তৈরি হয়ে গেছে। পরদিন ববিকে স্কুলের ড্রেস পরিয়ে তার ব্যাগে বোমা রেখে প্রধানমন্ত্রী আসার আগেই তাকে নিয়ে সে সেখানে পৌঁছায়। গেটে সবাইকে তল্লাশি করা হলেও স্কুলের বাচ্চাদের তুলনামূলক সহজেই ঢুকতে দেওয়া হচ্ছিল। সুযোগ নিয়ে রুকমা ববিকে অন্য বাচ্চাদের ভিড়ে মিশিয়ে দেয়। ববিকে ভেতরে পাঠিয়ে দিয়ে সে নিজে বাইরে থাকে। ববিকে বলে দেয় ভেতরে গিয়ে ব্যাগটা কোনো ডাস্টবিনে রেখে সঙ্গে সঙ্গে বের হয়ে আসতে, সেখানে দাঁড়িয়ে থাকতে নিষেধ করে। এদিকে রুকমা তার টিম কাছের একটি উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে পুরো জনতার ওপর নজর রাখছিল। অন্যদিকে মীরা টিভিতে লাইভ সম্প্রচার দেখছিল ব্লাস্টের অপেক্ষায়। ববি সব বুঝে ভেতরে ঢোকে এবং পরিকল্পনা অনুযায়ী একটি ডাস্টবিনে ব্যাগটা রেখে দেয়। কিন্তু বের হওয়ার সময় তার চোখ পড়ে একটি আইসক্রিমের দোকানে। লোভ সামলাতে না পেরে সে আইসক্রিম খেতে যায়। আইসক্রিম হাতে নিয়ে বের হয়ে জনতার ভিড়ে সে হারিয়ে যায়। বের হওয়ার পথ খুঁজে পায় না। ববি ফিরে আসছে না দেখে রুকমা দারুণ টেনশনে পড়ে যায়। বোমাটা এমনভাবে সেট করা সুইচ চাপলে তবেই ব্লাস্ট হবে। ববি ফিরে না এলে ব্লাস্ট করাও সম্ভব নয়। এর মধ্যেই প্রধানমন্ত্রী বাসুও প্রায় পৌঁছে গেছেন। রুকমা যে লোকটাকে দিয়ে বোমা বানিয়েছিল তাকে কল করে জিজ্ঞেস করে সুইচ না চাপলেও কি বোমা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। লোকটা জানায় সে নিশ্চিত না, যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। সময় নষ্ট না করে রুকমা বিল্ডিং থেকে নেমে ভিড়ের মধ্যে ববিকে খুঁজতে থাকে।
একসময় সে ববিকে খুঁজেও পায়। ততক্ষণে প্রধানমন্ত্রী বাসুও সেখানে এসে গেছেন। রুকমা ববিকে নিয়ে দ্রুত একটি সেফ জোনে চলে যায়, আর সেখানে পৌঁছেই সুইচ টিপে বোমাটা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। যাই হোক, ব্লাস্টের ঘটনায় প্রধানমন্ত্রী বাসু ও সামবির দুজনেই বেঁচে যান। কিন্তু মান ভারত নামের একটি চ্যানেল থেকে উল্টো প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই কথা বলা হয়। তারা প্রশ্ন তোলে, এত বড় ঘটনায় প্রধানমন্ত্রী কিভাবে বেঁচে গেলেন? নিশ্চয়ই সিম্প্যাথি পাওয়ার জন্য এটি তার সাজানো নাটক। এই খবর দেখে প্রধানমন্ত্রী বাসু ভীষণ ক্ষুব্ধ হন। তার উপদেষ্টা ভারাপ্রসাদ তাকে জানায় যে এই চ্যানেলটি কিছুদিন আগে একটি বিদেশি কোম্পানির মাধ্যমে দোয়ারা কিনে নিয়েছে। সে কি এসব প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে কোনো বার্তা দিতে চাইছে? এ সময় ইয়াশওয়ান্ত প্রধানমন্ত্রীকে জানায় এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার কাছে একটি আইডিয়া আছে। স্টিফেন তার টিম নিয়ে মায়ানমার বর্ডারের কাছের জঙ্গলে লুকিয়ে আছে। গোপনে ব্ল্যাক অপস টিম পাঠিয়ে তাদের আনঅফিশিয়ালি গ্রেপ্তার করা যেতে পারে। এতে একটি বিদ্রোহী টিম ধরা পড়বে এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বাসুর ইমেজও কিছুটা হলেও ঠিক হবে। তবে এর জন্য প্রধানমন্ত্রীর অনুমতি প্রয়োজন। প্রধানমন্ত্রী বাসু মিশনের অনুমতি দেন। ইয়াশওয়ান্ত জানায় 48 ঘন্টার মধ্যেই সে এই মিশনের জন্য একটি স্ট্রাইক টিম প্রস্তুত করতে পারবে। এদিকে মীরা নিজেই মিশনটি সরাসরি হ্যান্ডেল করতে ভারতে আসে। তাকে রিসিভ করার জন্য তার লোকজনের পাশাপাশি রুকমাও সেখানে উপস্থিত থাকে। প্রাইভেট প্লেন থেকে নামতেই রুকমা এগিয়ে গিয়ে তাকে রিসিভ করে। মীরা জিজ্ঞেস করে সে আবার কেন এসেছে। রুকমা জানায় মীরার সঙ্গে পার্সোনালি দেখা করতেই তার এখানে আসা। মীরা নিজের প্রাইভেট সিকিউরিটি গার্ডদের সঙ্গে যেতে চাইলে রুকমা তাকে তার সঙ্গে যেতে বলে। খানিকটা ভেবে মীরা রাজি হয়। তখন রুকমা ড্রাইভারের পাশের সিটের দরজা খুলে দেয় মীরাকে বসার জন্য, কিন্তু মীরা গিয়ে গাড়ির পেছনের সিটে বসে। রুকমার গাড়ির সামনে ও পেছনে মীরার সিকিউরিটি গার্ডদের গাড়ি চলতে থাকে। পথে রুকমা মীরাকে জিজ্ঞেস করে সে এত সিকিউরিটি গার্ড কেন রেখেছে। মীরা জবাবে বলে সেফটির জন্যই রেখেছে, আর তারা তাদের কাজে বেস্ট। হঠাৎ করে রুকমা গাড়ির গতি অনেক বাড়িয়ে দেয়। মীরা থামতে বললেও সে থামে না। গার্ডদের পেছনে ফেলে আলাদা একটি রাস্তায় ঢুকে পড়ে। কিছুক্ষণ পর গার্ডরা রুকমার গাড়ির খোঁজ হারিয়ে ফেলে। মীরা সঙ্গে সঙ্গে রুকমার দিকে বন্দুক তাক করে গাড়ি থামাতে বলে। গাড়ি থামলে মীরা জানতে চায় সে এমনটা কেন করলো। রুকমা জানায় মীরার বডিগার্ডরা আসলে কোনো কাজেরই না, তার চেয়ে সেই ভালো গার্ড দিতে পারবে। আসলে মীরা একটু অহংকারী প্রকৃতির। তাকে নিজের গুরুত্বটা বোঝাতেই সে এমনটা করেছে। ফেরার জন্য গাড়িতে উঠতে গেলে এবার রুকমা মীরার জন্য পেছনের সিটের দরজা খুলে দেয়, কিন্তু মীরা এবার সামনে অর্থাৎ রুকমার পাশের সিটেই বসে। এদিকে সালোনির কাছে শ্রীকান্ত ও জেকে প্রধানমন্ত্রীর ওপর হামলার খবর পায়। শ্রীকান্ত বলে এখানকার লোকালদের সঙ্গে সরকারের সম্পর্ক ঠিক করার জন্য প্রথমে প্রজেক্ট সাহাকার নেওয়া হয়েছিল। প্রজেক্ট সাহাকার বন্ধ করতে কুলকার্নি ও ডেভিড খুজোকে হত্যা করা হয়। এখন প্রধানমন্ত্রী নিজে যখন লোকালদের সঙ্গে কানেক্ট করতে এসেছেন তখন তার ওপরও অ্যাটাক হলো। এসব হামলার পেছনে যারাই থাকুক তারা চায় না এখানকার লোকদের বিদ্রোহ থামুক। মেজর সালোনি জানায় আপাতত এই হামলার জন্য এমসিএস কে সন্দেহ করা হচ্ছে। এটা শুনে শ্রীকান্ত বলে যেখানে এমসিএস এর লিডার স্টিফেনি পলাতক সেখানে তাদের পক্ষে এমন একটি অ্যাটাক করানো সম্ভব নয়। স্টিফেন এই হামলার পেছনে জড়িত থাকতেই পারে না। তাছাড়া হামলাটি প্রধানমন্ত্রী বাসুকে হত্যা করার উদ্দেশ্যে না হয়ে ভয় দেখানোর জন্য করা হতে পারে। এর পেছনে কারা জড়িত তার ক্লু একমাত্র স্টিফেনের কাছেই থাকতে পারে, তাই স্টিফেনকে খুঁজে বের করতেই হবে। শ্রীকান্ত এই বিষয়ে মেজর সালোনির সাহায্য চায়। এদিকে ইয়াতিশের টিম শ্রীকান্তের সঙ্গে যেসব লোকালের আগে বা এখনও যোগাযোগ আছে তাদের একটি লিস্ট তৈরি করে। সেখান থেকে তারা সালোনির পরিচয় জানতে পারে। ইয়াতিশকে জানানো হয় একসময় শ্রীকান্ত ও সালোনির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এমনকি এবার এসেও শ্রীকান্ত তার সঙ্গে দেখা করেছে। ইয়াতিশ তখন নিজের টিমকে সালোনির ওপর নজর রাখতে বলে। যেহেতু সালোনি মিলিটারি ইন্টেলিজেন্স, তাই প্রমাণ ছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। ততদিন পর্যন্ত প্রমাণ জোগাড়ের জন্য তার ওপর নজরদারি চালিয়ে যেতে হবে। এদিকে প্রধানমন্ত্রী বাসু স্টিফেনকে ধরে আনার পরিকল্পনা শুরু করেন। এই বিষয়ে মিলিটারি কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং বসানো হয়। সেখানে প্রধানমন্ত্রীকে জানানো হয় স্টিফেন তার এমসিএস টিম সহ নাগাল্যান্ড বর্ডার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মায়ানমারের জঙ্গলে লুকিয়ে আছে। একটি স্ট্রাইক টিম প্রস্তুত করা হয়েছে যার নেতৃত্ব দেবেন কর্নেল বিক্রম। আক্রমণটি হবে সম্পূর্ণ আচমকা, যাতে তারা আগেভাগে কোনো প্রস্তুতি নিতে না পারে। প্রধানমন্ত্রী বাসু জানতে চান এতে নিজেদের টিমের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে কিনা। তাকে জানানো হয় এই ধরনের মিশনে কিছু না কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা থাকেই, এর বাইরে কোনো উপায় নেই। সবকিছু জেনেও
প্রধানমন্ত্রী বাসু মিশনের অনুমতি দেন। এদিকে মীরা এখন রুকমার আস্তানায়। রাতের বেলা তারা একসঙ্গে বসে গল্প করছিল। তখন রুকমা মীরাকে ড্রিঙ্ক অফার করে। ড্রিঙ্ক বানানোর সময় সে খানিকটা মদ চারপাশে ছিটিয়ে দেয়। মীরা কারণ জানতে চাইলে রুকমা জানায়, এখানকার মানুষের বিশ্বাস রাতে আত্মারা ঘুরে বেড়ায়, তাদের মদ না দিলে ক্ষতির সম্ভাবনা থাকে। এটা এখানকার একটি রিচুয়াল। রুকমা মীরাকে ড্রিঙ্ক বানিয়ে দিলেও নিজে নেয় না। মীরা জিজ্ঞেস করে সে কেন খাচ্ছে না। রুকমা জানায় সে ড্রিঙ্ক করে না। মীরা অবাক হয়, একজন ড্রাগস স্মাগলার হয়েও সে ড্রিঙ্ক করে না। তখন রুকমা বলে সে কোনো ধরনের ড্রাগই নেয় না। এই কথোপকথনের মাঝেই ববি সেখানে আসে এবং রুকমাকে তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে বলে। রুকমা ববিকে ঘুম পাড়িয়ে রেখে আবার মীরার কাছে ফিরে আসে। এরপর সে মীরাকে নিজের গল্প শোনায়, কিভাবে নিমার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল আর নিমা মারা যাওয়ার পর কিভাবে ববির দায়িত্ব তার ওপর এসে পড়ে। এরপর রুকমা মীরাকে জিজ্ঞেস করে তার কোনো ফ্যামিলি আছে কিনা। মীরা জানায় তার কোনো পরিবার নেই। তার কাছে ফ্যামিলি এক প্রকার বোঝা মনে হয়। উল্টো সে রুকমাকে উপদেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব ববিকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে, কারণ একসময় ববি রুকমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। এদিকে রাতে একা বসে জয়া ড্রিঙ্ক করছিল। ইয়াতিশ তার কাছে এসে জিজ্ঞেস করে এভাবে একা একা ড্রিঙ্ক করছে কেন, আজকে কি কোনো স্পেশাল ডে। জয়া জানায় আজ মিলিন্দের জন্মদিন। মিলিন্দ আর সে খুব ক্লোজ ছিল। জয়ার নিজের মা ছাড়া আর কেউ পরিবারে নেই। মিলিন্দের সঙ্গে তার মায়ের সম্পর্ক খুব ভালো ছিল। এমনকি অনেক সময় জয়া না থাকলেও মিলিন্দ তার মায়ের সঙ্গে গল্প করতে তার বাসায় চলে যেত। মিলিন্দকে এভাবে হঠাৎ হারাতে হবে এটা জয়া কখনো কল্পনাও করেনি। সে মিলিন্দের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে। তার মনে হয় যদি সে মিলিন্দকে টাস্কে ফেরার উপদেশ না দিত তাহলে হয়তো মিলিন্দ আজ বেঁচে থাকত। জয়া ইমোশনাল হয়ে পড়ে। ইয়াতিশ ও জয়ার মধ্যে এক ধরনের আবেগঘন মুহূর্ত তৈরি হয় আর তারা এক পর্যায়ে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরের দিন সকালে জয়া ইয়াতিশকে জানায় যা হয়েছে সেটা মুহূর্তের আবেগ ছিল, এই জন্য সে দুঃখিত। কিন্তু ইয়াতিশ বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নেয়। সে জয়াকে গিল্ট ফিল না করতে বলে। এদিকে কথা অনুযায়ী শ্রীকান্ত নিজেই সূচিকে কল করে। প্রধানমন্ত্রীর ওপর হামলার পর সূচি খুব নার্ভাস হয়ে আছে। সে শ্রীকান্তকে বলে এই জায়গাটা সেফ না, অন্য কোথাও গিয়ে থাকা যায় কিনা। শ্রীকান্ত জানায় সে এখানেই থাকবে এবং কুলকার্নির কেসটা সলভ করবে, তার আগে সে এখান থেকে যাবে না। এরপর সে ধৃতি ও অথর্বের সঙ্গেও ফোনে কথা বলে। যাই হোক, মীরার কথা শুনে রুকমা রিয়ালাইজ করে সে সত্যি ববির প্রতি দুর্বল হয়ে পড়েছে আর তার সঙ্গে থাকলে ববিও সেফ না। তাই পরদিন সে আবারও ববিকে নিমার বাবা মার কাছে নিয়ে যায়। এবার তারা স্বেচ্ছায় ববিকে রাখে এবং রুকমার দেওয়া টাকা ফিরিয়ে দেয়। নিমার বাবা জানায় নিজের নাতিকে দেখাশোনার জন্য তাদের টাকা লাগবে না। রুকমা ববিকে সেখানে রেখে চলে আসে। এদিকে টাস্ক টিমের কাছে MCAS এর এক অনলাইন অ্যাক্টিভিস্ট জাজুর একটি মেইল আসে। জাজু কে বা কোথায় থাকে তা কেউ জানে না। সে পরিচয় গোপন রেখেই অনলাইনে MCAS এর হয়ে কাজ করে। মেইলের সঙ্গে একটি ভিডিও ছিল যেখানে বলা হয় কুলকার্নি ও ডেভিড খুজোর মৃত্যুর জন্য MCAS আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, বরং দেশের বাইরের একটি গ্রুপ এই কাজ করে MCAS-কে ফাঁসিয়ে দিয়েছে। এই বিষয়ে তাদের কাছে পোক্ত প্রমাণও আছে। যদি 24 ঘন্টার মধ্যে NIA এই ইমেইলের রিপ্লাই করে তাহলে সেই প্রমাণ তারা NIA-কে দেবে, আর রিপ্লাই না এলে তারা এই এভিডেন্স পাবলিক করে দেবে। ইয়াতিশ তার টিমকে মেইলের রিপ্লাই দিতে বলে যাতে প্রমাণগুলো তাদের হাতেই আসে। যাই হোক, মীরা ও রুকমা বসে কথা বলছিল। রুকমা মীরাকে বলে তার এত শক্তিশালী নেটওয়ার্ক থাকার পরও সে শ্রীকান্তের মতো একজন সাধারণ এজেন্টকে এখনও খুঁজে বের করতে পারছে না। এটা শুনে মীরা বলে শ্রীকান্ত কোনো সাধারণ এজেন্ট না, সে খুব ধূর্তভাবে পালিয়ে বেড়াচ্ছে আর সেই কারণে তাকে খুঁজে বের করতে সময় লাগছে। এ সময় মীরার ফোনে একটি ইমেল আসে, জাজুর সেই ভিডিওটি। এটা দেখে রুকমা অবাক হয়ে জিজ্ঞেস করে এই ভিডিও তো NIA-কে পাঠানো হয়েছে, তাহলে মীরা কিভাবে পেল? মীরা জানায় তার NIA-তে একজন ইনসাইডার আছে, সেই তাকে এই ভিডিও পাঠিয়েছে। এদিকে শ্রীকান্ত সেই ভিডিওটি পায়, তবে ভিডিওটা তাকে কে পাঠিয়েছে বা NIA থেকে কে তাকে তথ্য দিচ্ছে এই বিষয়টা সে জেকেকে জানায় না। সে শুধু বলে এই জাজু নামের অ্যাক্টিভিস্টকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, কারণ একমাত্র তার মাধ্যমেই স্টিফেনের কাছে পৌঁছানো সম্ভব। এরপর শ্রীকান্ত জেকেকে বলে পুনিতকে দিয়ে যে মেইল থেকে ভিডিও এসেছে সেটা ট্র্যাক করতে।
নির্দেশ দেওয়া হয় মেইলটা ওপেন হলেই যেন লোকেশন বের করে জানানো হয়, যাতে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলা যায়। যাই হোক, মীরা আর রুকমা মায়ানমারে যায় পরবর্তী মিশনের জন্য কিছু সৈন্য ভাড়া করতে এবং আরও কিছু কাজ সারতে। তারা একটি প্রাইভেট প্লেনে করে যায়, যেটা চালাচ্ছিল রুকমা নিজেই। তাদের গন্তব্য ছিল ফিনিক্স ভিলেজ। এই গ্রামগুলোতে মায়ানমার মিলিটারিদের কোনো নিয়ন্ত্রণ নেই, তাই চাইনিজরা গোয়ানীয় মিশনের জন্য এসব গ্রামেই তাদের ঘাঁটি তৈরি করেছে। এমনই এক গ্রামে রুকমা মীরাকে নিয়ে যায় কর্নেল জুলং নামের একজনের কাছে। মীরাকে দেখে জুলং রুকমাকে জিজ্ঞেস করে তাকে সঙ্গে আনা হয়েছে কেন। রুকমা জানায় মীরা তার ক্লায়েন্ট, এই কারণেই তাকে নিয়ে এসেছে। আসলে রুকমা জুলংয়ের আন্ডার থেকে নিজেদের মিশনের জন্য কিছু সৈন্য কিনতে চায়। এদিকে পুনিত মেইলটি যেখান থেকে পাঠানো হয়েছে সেই লোকেশন শেয়ার করে। মেইলটি মূলত একটি সাইবার ক্যাফে থেকে পাঠানো হয়েছিল। জেমস, শ্রীকান্ত আর জেকে সাইবার ক্যাফের বাইরে গোপনে অপেক্ষা করতে থাকে। মেইলটি আবার ওপেন হলেই বোঝা যাবে তখনই ক্যাফেতে জাজু উপস্থিত আছে, কারণ তারা জাজুকে চেনে না, তাই অ্যাক্টিভিটির উপরই ভরসা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কেউ না আসায় সবার মধ্যে একঘেয়েমি চলে আসে। ঠিক তখনই শ্রীকান্ত খেয়াল করে একটি মেয়ে সাইবার ক্যাফেতে ঢুকছে। মেয়েটিকে সে আগে স্টিফেনের সঙ্গে ডেভিড খুজুর বাড়িতে দেখেছিল। তার সন্দেহ হয় এই মেয়েটি হয়তো জাজু, আর তা না হলেও এই মেয়ের মাধ্যমেই স্টিফেনের কাছে পৌঁছানো সম্ভব। শ্রীকান্ত জেকেকে বলে জাজুর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা কনফার্ম করতে। সেটি হলেই নিশ্চিত হওয়া যাবে যে এই মেয়েটি জাজু। এরপর শ্রীকান্ত ধীরে ধীরে সাইবার ক্যাফের দিকে এগোয়। কিছুক্ষণ পর জেকে পুনিতের কাছ থেকে কনফার্ম হয়ে শ্রীকান্তকে কল করে জানায় এই মেয়েটি জাজু। এরই মধ্যে মীরার লোকজন আগে থেকেই সাইবার ক্যাফেতে ছিল। মেয়েটি ঢোকার পরেই যখন জাজুর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় তখন তারাও নিশ্চিত হয় এই মেয়েটাই জাজু। একজন লোক ক্যাফে থেকে বেরিয়ে গিয়ে মীরার ভাড়া করা কয়েকজন স্থানীয় গুন্ডার সঙ্গে যোগ দেয়। তারা সবাই মিলে জাজুর বের হওয়ার অপেক্ষা করতে থাকে। এদিকে শ্রীকান্ত সাইবার ক্যাফেতে ঢুকে জাজুর পাশের কম্পিউটারে বসে গোপনে তার সঙ্গে কথা বলে। প্রথমে মেয়েটি অস্বীকার করে যে সে জাজু না। তখন শ্রীকান্ত জানায় সে সব জেনেই এসেছে। সে জানে স্টিফেন নির্দোষ, আর স্টিফেনের মতো তাকেও কুলকার্নি ও ডেভিড খুজুর হত্যাকাণ্ডে সন্দেহভাজন করা হয়েছে। সে নিজ দেশের লোকদের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। শ্রীকান্ত এরপর একটি কাগজে নিজের বর্তমান ঠিকানা লিখে জাজুর হাতে দেয়। সে বলে স্টিফেন যদি তার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে যেন এই ঠিকানায় যোগাযোগ করে। এরপর সে ক্যাফে থেকে বেরিয়ে আসে। বেরিয়ে গাড়িতে উঠতে গিয়ে শ্রীকান্ত দেখে কয়েকজন গুন্ডা বাইকে করে জাজুর পিছু নিয়েছে। সেও তাদের পেছনে যায়। গুন্ডারা পিছু নিয়েছে বুঝতে পেরে জাজু ভয়ে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই শ্রীকান্ত, জেমস আর জেকে গাড়ি নিয়ে এসে গুন্ডাদের উপর পাল্টা আক্রমণ করে। শ্রীকান্ত একে একে সবাইকে ঘায়েল করে ফেললেও ততক্ষণে জাজু সেখান থেকে পালিয়ে যায়। এরপর শ্রীকান্তরাও জায়গাটা ছেড়ে চলে আসে। এদিকে প্রধানমন্ত্রী বাসুর নির্দেশে স্টিফেনকে ধরার মিশনে কর্নেল বিক্রম তার টিম নিয়ে গোপনে জঙ্গলের নির্দিষ্ট এলাকায় নামে। তাদের মাথায় লাগানো ক্যামেরার লাইভ ফিড অফিসে বসে প্রধানমন্ত্রী বাসু ও তার টিম দেখছিল। কিন্তু কর্নেল বিক্রম যখন এমসিএস এর তথাকথিত আস্তানায় পৌঁছায় তখন দেখে সেখানে কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা। হঠাৎ চারপাশ থেকে তাদের ওপর গুলিবর্ষণ শুরু হয়। এক একে সব ক্যামেরা অফ হয়ে যায়। প্রধানমন্ত্রী বাসু ও উপস্থিত সবাই বুঝে যায় এই মিশনে অংশ নেওয়া পুরো মিলিটারি টিমটি নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রশ্ন একটাই, ওরা আগে কিভাবে জানতে পারলো এই হামলার কথা? একদিন রাতে ঘুমের মধ্যে শ্রীকান্ত একটি শব্দ পেয়ে জেগে ওঠে। সে বুঝতে পারে ঘরে কেউ আছে। বেডসাইড টেবিল থেকে নিজের রিভলভার নিয়ে সে ঘরের ভেতর ঘুরে ঘুরে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখে মুখোশ পরা একজন লোক জেকের মাথায় বন্দুক তাক করে রেখেছে। আচমকা আরেকজন এসে শ্রীকান্তের দিকেও বন্দুক তাক করে। ঠিক তখনই তৃতীয় একজন এসে তার মুখে ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে ধরে। শ্রীকান্ত জ্ঞান হারায়, কিন্তু প্রশ্ন থেকেই যায় তাদের ওপর এই আক্রমণটা করলো কে? যাই হোক, কর্নেল বিক্রম ও তার টিম স্টিফেনকে ধরার মিশনে ব্যর্থ হয়। তাদের কারো আর কোনো খোঁজ পাওয়া যায় না। প্রধানমন্ত্রী বাসু, সাম্বিত, ভারতপ্রসাদ সহ যারা সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সবার মধ্যে চরম টেনশন ছড়িয়ে পড়ে। সাম্বিত বলে এই মিলিটারি অ্যাটাক ও তার ব্যর্থতার খবর কোনোভাবেই বাইরে প্রকাশ করা যাবে না। এমনকি এখনই নিহতদের পরিবারকেও কিছু জানানো যাবে না, কারণ মিশনটি ছিল একেবারেই সিক্রেট। বাইরে প্রকাশ পেলে বড় ধরনের ঝামেলা তৈরি হবে। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যদি ঘটনাটি প্রকাশও পায় তবু এই অপারেশনের নেতৃত্ব তারা দিচ্ছিল এই কথা সরাসরি অস্বীকার করা হবে। এদিকে জয়া ও ইয়াতিশ ধীরে ধীরে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে।
তাদের সম্পর্কটি ছিল সম্পূর্ণ গোপন। একদিন সকালে ঘুম থেকে উঠে জয়া নিজের রুমে ফিরে যেতে চাইলে ইয়াতিশ তাকে একটি ভেষজ ওষুধ দেয়, বলে পাশের গ্রাম থেকে এনেছে। প্যানিক অ্যাটাক বা এই ধরনের সমস্যা এটি কার্যকরী। এরপর আরও কিছুক্ষণ তার সঙ্গে থাকতে বলে। জয়া তখন ইয়াতিশকে জানায় তাকে যেতেই হবে, কারণ তাদের সম্পর্কের কথা কোনোভাবেই জানাজানি হওয়া চলবে না। এজেন্টদের নিয়ম অনুযায়ী নিজেদের মধ্যে সম্পর্কে জড়ানো বা ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখা নিষিদ্ধ। এদিকে শ্রীকান্ত ও জেকেকে একটি গাড়িতে করে জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয়। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। কিছুক্ষণ পর যখন মুখ খুলে দেওয়া হয় তখন তারা দেখে তাদের কিডন্যাপ করেছে স্টিফেন নিজেই। নিজের নিরাপত্তার জন্যই সে এভাবে শ্রীকান্ত ও জেকেকে ধরে এনেছে। এতে জেকে রেগে যায়। সে বলে স্টিফেনের এক কমরেডকে বাঁচাতে তারা নিজের জীবন বাজি রেখেছিল, অথচ স্টিফেন তাদের ওপর সামান্য ভরসাও করতে পারল না। স্টিফেন এর জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করে। এরপর দীর্ঘ জার্নির কারণে সে তাদের খেতে দেয়। খাওয়ার পর স্টিফেন শ্রীকান্তকে জিজ্ঞেস করে জেসমিনের কাছ থেকে সে শুনেছে শ্রীকান্ত নাকি বলেছে যে সে স্টিফেনকে বিশ্বাস করে যে সে নির্দোষ। কিন্তু কেন? এখানেই প্রকাশ পায় জাজু নামে সেই কমরেডের আসল নাম জেসমিনা। শ্রীকান্ত জবাবে জানায় কুলকার্নি ও ডেভিড খুজোকে যে হত্যা করেছে সে নিজ চোখে তাকে দেখেছে, সেই কারণেই সে স্টিফেনকে বিশ্বাস করে। স্টিফেন তখন জানতে চায় তাহলে সরকার শ্রীকান্তকেও কেন দোষী ভাবছে। শ্রীকান্ত বলে সে আর স্টিফেন একই ফাঁদে আটকে গেছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে দুজনকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। কুলকার্নি ও ডেভিড খুজোকে হত্যা করেছে রুকমা, তাকে খুঁজে বের করতেই হবে। স্টিফেন জানায় রুকমা একজন বড় ড্রাগ স্মাগলার। শুধু তাই নয়, প্রজেক্ট গোয়ানোর জন্য মিয়ানমারের চাইনিজদের ফিনিক্স ভিলেজ তৈরিতেও সে সক্রিয়ভাবে সাহায্য করেছে। সাম্প্রতিক সময়ে নর্থ ইস্টে যত ব্লাস্ট হয়েছে সবই তাদের কাজ, কিন্তু প্রতিবারই এমসিএসকে ফ্রেম করা হয়েছে, যার ফলে সরকারের চোখে এমসিএস অপরাধী হয়ে গেছে। স্টিফেন আরও জানায় কুলকার্নি ও ডেভিড খুজোর হত্যার মিশনটি চাইনিজদের দেওয়া ছিল না, বরং ফিনিক্স ভিলেজের হেড জুলং ও রুকমা মিলে এই কাজ করেছে। এটা শুনে শ্রীকান্ত প্রশ্ন করে এতে রুকমার লাভ কি? স্টিফেন বলে এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর স্টিফেন উলুপি নামের একজনকে ডেকে শ্রীকান্ত ও জেকেকে কিছু দেখাতে বলে। উলুপি তাদের একটি ছবি দেখায় যেখানে রুকমা ও মীরা জুলংয়ের সঙ্গে কথা বলছে। স্টিফেন জানায় এই মেয়েটি রুকমার নতুন ক্লায়েন্ট। সে সম্প্রতি ফিনিক্স ভিলেজে জুলংকে প্রয়োজনের চেয়েও অনেক বেশি টাকা দিচ্ছে কোনো একটি মিশনের জন্য, কিন্তু মেয়েটি কে তা তারা এখনও জানে না। এই তথ্যটাই তারা জাজু নামের ছদ্মবেশে এমসিএস এর পক্ষ থেকে এনআইএ কে মেইল করতে চেয়েছিল। স্টিফেন শ্রীকান্তকে জিজ্ঞেস করে সে কি এই তথ্য এনআইএ কে পাঠাতে সাহায্য করতে পারবে। শ্রীকান্ত তখন একটি স্যাটেলাইট ফোন দিয়ে শর্মাকে কল করে। শর্মা কল ট্রেস করে শ্রীকান্তের লোকেশন বের করার চেষ্টা করে। তখন শ্রীকান্ত বলে কল ট্রেস করে কোনো লাভ হবে না। শর্মা জানতে চায় সে কোথায় আছে আর কেন পালিয়ে বেড়াচ্ছে। শ্রীকান্ত জবাবে বলে যে মানুষটা সারা জীবন দেশের জন্য লড়েছে আজ তাকেই দেশদ্রোহী বলা হচ্ছে। পালিয়ে বেড়ানো ছাড়া তার আর উপায় কি? এরপর সে শর্মাকে জানায় কুলকার্নিকে হত্যার পেছনে বড় একটি চক্র জড়িত। সে নিজ চোখে রুকমাকে কুলকার্নিকে হত্যা করতে দেখেছে। সেই রুকমা এখন মিয়ানমারের ফিনিক্স ভিলেজে, যেখানে প্রজেক্ট গোয়ানো চলছে। তার সঙ্গে একজন মহিলাকেও দেখা গেছে, তবে তার পরিচয় জানা যায়নি। কিন্তু তারা বড় কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। শর্মা শ্রীকান্ত ও জেকেকে সারেন্ডার করতে বলে তবেই কেবল এই তথ্য ইনভেস্টিগেট করা সম্ভব। শ্রীকান্ত জানায় সে কিছু ছবি পাঠাবে। শর্মা যদি তাকে বিশ্বাস করে তাহলে সেগুলো নিয়ে তদন্ত শুরু করবে এবং রুকমার সঙ্গে থাকা মেয়েটির পরিচয় বের করবে। এদিকে মেজর সামির কর্নেল জুলংকে কল করে সতর্ক করে হাই কমান্ডকে না জানিয়ে রুকমার সঙ্গে কোনো ডিল না করতে, কিন্তু জুলং মেজর সামিরকে এই বিষয়ে নাক না গলাতে বলে কল কেটে দেয়। যাই হোক, জেকে উলুপির সঙ্গে কথা বলছিল। সে জানতে চায় সাধারণ জীবন ছেড়ে এত কঠিন বিদ্রোহের পথ সে কেন বেছে নিয়েছে। উলুপি জানায় ছোটবেলা থেকেই সে নিজের বাবা মা ও আশেপাশের মানুষদের অধিকার নিয়ে লড়তে দেখেছে, অবহেলিত হতে দেখেছে। সেই কারণেই সে বিপ্লবের এই পথ বেছে নিয়েছে। যতদিন না তাদের অঞ্চলে সব ঠিক হচ্ছে ততদিন স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়। এদিকে স্টিফেন ও শ্রীকান্ত সিদ্ধান্ত নেয় বর্ডার পেরিয়ে মায়ানমার থেকে রুকমাকে ধরে আনতে পারলেই কেবল তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে।
কিন্তু লুকিয়ে বর্ডার পার হওয়া সম্ভব নয়। তার উপর তারা দুজনেই সরকারের ওয়ান্টেড লিস্টে রয়েছে। কি করবে বুঝতে না পেরে শ্রীকান্ত চেল্লাম স্যারকে কল করে। চেল্লাম জানায় সে সরাসরি এই বিষয়ে সাহায্য করতে পারবে না, তবে এমন একজনের কথা বলে যে একমাত্র শ্রীকান্তকে বর্ডার পার হতে সাহায্য করতে পারে। শ্রীকান্ত যদি নিজের ইগো বিসর্জন দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে তবেই বর্ডার পার হওয়া সম্ভব, কিন্তু সে কে তা এখনও অজানা। যাই হোক, শ্রীকান্ত নিজের কাজে ব্যস্তই ছিল, কিন্তু নিয়মিত কল না পাওয়ায় সুচি দুশ্চিন্তায় পড়ে যায়। সে সালোনিকে ফোন করে জানায় শ্রীকান্ত আজ কোনো কল করেনি, তার কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। বিষয়টা শুনে সালোনি শ্রীকান্ত যেখানে থাকতো সেখানে গিয়ে বাড়ির অবস্থা দেখে বুঝে ফেলে শ্রীকান্তকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু সালোনিকে ফলো করতে করতে শ্রীকান্তের পরিবারের ওপরও বিপদ নেমে আসতে পারে ভেবে সালোনি দ্রুত সুচির কাছে যায় এবং তাদের অন্য জায়গায় শিফট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সালোনিকে ফলো করতে করতে ইয়াতিশের লোকেরা সুচির ঠিকানা পেয়ে যায়। ইয়াতিশ আর জয়ার টিম নিয়ে এসে সুচি, ধৃতি আর অথর্বকে নিজেদের কাস্টাডিতে নিয়ে নেয়। সালোনি যেহেতু পুরো বিষয়টা আনঅফিসিয়ালি হ্যান্ডেল করছিল, তাই তার আর কিছু করার থাকে না। এদিকে মেজর সামির ইসলামাবাদে পাকিস্তানের এক জেনারেলের সঙ্গে দেখা করে। জেনারেলের কাছ থেকে সে জানতে পারে দোয়ারা কয়েক মাস আগে প্রধানমন্ত্রী বাসুর সঙ্গে একটি ওয়েপন ডিল নিয়ে আলোচনা করছিল, কিন্তু বর্তমানে বিষয়টা শিথিল আছে এবং আপাতত ডিল হচ্ছে না। তখনই মেজর সামির পুরো ব্যাপারটা বুঝে ফেলে দোয়ারাক মীরার মাধ্যমে প্রধানমন্ত্রী বাসুর ওপর বিভিন্ন চাপ সৃষ্টি করছে যাতে ভারত অস্ত্র কেনে। ভারত অস্ত্র কিনলে পাল্টা হিসেবে পাকিস্তানকেও কিনতে হবে, আর চীনও তখন বসে থাকবে না। কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক অবস্থায় এই ওয়েপন রেসে নামা সম্ভব নয়। এই কথাটা সে জেনারেলকে জানায়। জেনারেল তাকে বলে অফিসিয়ালি তারা কিছু করতে পারবে না, তবে মেজর সামির যদি এই ডিল বন্ধ করার কোনো পদক্ষেপ নেয় তাকে বাধাও দেওয়া হবে না। অন্যদিকে শর্মা শ্রীকান্তের সঙ্গে কথা বলার পর তার পাঠানো ছবির সূত্র ধরে রুকমার সঙ্গে থাকা মেয়েটির খোঁজ নেয়। সে জানতে পারে মীরা একজন ব্রিটিশ ন্যাশনাল যে বড় বড় কোম্পানি ও বিভিন্ন দেশের সরকারের সঙ্গে অস্ত্রসহ নানা ডিল করে থাকে। শর্মার সন্দেহ হয় যেহেতু মীরাকে রুকমার সঙ্গে ফিনিক্স ভিলেজে দেখা গেছে, তাহলে প্রজেক্ট গোয়ানোর সঙ্গে মিলিয়ে তারা বড় কিছু করতে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে সাম্বিটকে কল করে সব জানায় এবং রুকমা ও মীরার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল রেড অ্যালার্ট জারি করার কথা বলে। কিন্তু সাম্বিট জানায় পোক্ত প্রমাণ ছাড়া সেটা সম্ভব নয়। শ্রীকান্ত ও জেকেকে কাস্টাডিতে এনে তাদের জবানবন্দি ও প্রমাণ পাওয়া গেলে তবে বিষয়টা এগোতে পারে। এরপর সে কল কেটে দেয়। কল কাটার সঙ্গে সঙ্গেই সাম্বিট দোয়ারাককে ফোন করে জানায় মীরার পরিচয় ফাঁস হয়ে গেছে। আসলে সরকারের ভেতর থেকে যে সবসময় প্রতিপক্ষকে তথ্য দিয়ে যাচ্ছিল সেই কালপ্রিট আর কেউ নয়, সাম্বিট নিজেই। সে চেয়েছিল এই ওয়েপন ডিলটা হোক, কারণ গোপনে এতে সে বিপুল অর্থ লাভ করতে পারত। এই কারণে কুলকার্নিকে হত্যা করা, প্রজেক্ট সাহাকার বন্ধ করানো, সবগুলো মিশনেই সে আড়ালে জড়িত ছিল। নিজের পরিচয় ফাঁস হলে বড় বিপদে পড়বে বুঝে সে দোয়ারাককে হুঁশিয়ারি দেয় দ্রুত কিছু না করলে সে নিজেই ডিল ক্যান্সেল করে দেবে। দোয়ারাক জানায় সে দেখছে কি করা যায়। এদিকে শ্রীকান্তের পরিবারকে কাস্টাডিতে নেওয়ার পর জয়া ব্যক্তিগতভাবে সালোনির বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করে। সে জানায় যদি সে জানতো ইয়াতিশের টিম সালোনিকে ফলো করছে তাহলে অবশ্যই সতর্ক করত। আসলে শ্রীকান্ত আগেই অনুমান করেছিল ভেতরে কেউ একজন কালপিট আছে যে তথ্য পাচার করছে, তাই কুলকার্নির শেষকৃত্যের দিন সে আলাদাভাবে জয়ের সাহায্য চেয়েছিল। শ্রীকান্তের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার পর সেই পরিকল্পনার অংশ হিসেবেই জয়া শ্রীকান্তের বিরোধিতা করার অভিনয় করে ইয়াতিশের টিমে কাজ করছিল। ভেতর থেকে সেই গোপন সব তথ্য শ্রীকান্তকে দিচ্ছিল। এরপর জয়া ও সালোনি থানায় গিয়ে শ্রীকান্তের পরিবারের সঙ্গে দেখা করতে চায়। সেখানে গিয়ে জানতে পারে ইয়াতিশ তাদের থানার কাস্টাডি থেকে নিজের কাস্টাডিতে নিয়ে গেছে, অথচ কাজটা সে অফিসিয়ালি করেনি। এতে জয়া ও সালোনির সন্দেহ আরও ঘনীভূত হয়। তারা বুঝতে পারে পরিবারটি বড় বিপদে আছে। জয়া পুনিতকে ইয়াতিশের ফোন ট্রেস করতে বলে আর নিজেরা শ্রীকান্তের পরিবারকে খুঁজতে বেরিয়ে পড়ে। ইয়াতিশ এই সময়ে শ্রীকান্তের পরিবারকে জঙ্গলের ভেতর একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে একটি ঘরে বন্দি করে রাখে। সুচিকে সে বোঝায় শ্রীকান্তের অনেক শত্রু আছে, তাই তাদের নিরাপত্তার জন্যই এভাবে লুকিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে শ্রীকান্ত যাদের মাধ্যমে বর্ডার ক্রস করবে তাদের একজন ছিল তার পুরনো বন্ধু মাইকেল। মাইকেল তাকে একটি ঠিকানা দিয়ে সেখানে অপেক্ষা করতে বলে। শ্রীকান্ত জেকে, স্টিফেন, উলুপি এবং স্টিফেনের টিমের কয়েকজনকে নিয়ে সেখানে যায়, কিন্তু হঠাৎই একটি টিম এসে তাদের আক্রমণ করে এবং বন্দি করে জেলের মতো এক জায়গায় আটকে রাখে। পরে জানা যায় এটা ছিল মাইকেলের সাজানো মজা।
তখন তারা রয়েছে মণিপুরের মরি এলাকায়। মাইকেল জানায় তার একজন লোক শ্রীকান্তের বর্ডার পার করিয়ে মিয়ানমারে পৌঁছে দেবে। এদিকে দুয়ারাক মীরাকে ফোন করে জানায় তার পরিচয় ফাঁস হয়ে গেছে। সে মীরাকে মিশন বাদ দিয়ে মায়ানমার ছেড়ে আন্ডারগ্রাউন্ড হতে বলে। মীরা বিষয়টা রুকমাকে জানায় এবং তার গাফলতির জন্যই সবটা হয়েছে বলে অভিযোগ করে। এখন মিশন শেষ না করেই তাকে চলে যেতে হবে। রুকমা আশ্বাস দেয় মীরা চলে গেলেও সে একাই মিশন কমপ্লিট করবে। এর মধ্যেই দুজনের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। মীরা চলে যাওয়ার পর রুকমা নতুন চাল চালতে শুরু করে। স্টিফেনকে ধরতে আসা কর্নেল বিক্রমের টিমের ওপর যে হামলা হয়েছিল সেটার নেপথ্যে ছিল রুকমাই। সে তাদের হত্যা না করে আটক করে রাখে। এরপর সেই বন্দীদের ভিডিও অনলাইনে ছেড়ে দেয়, যেখানে দেখা যায় মায়ানমারে ভারতীয় মিলিটারিদের আটক করে রাখা হয়েছে, অথচ সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রী বাসুকে চাপে ফেলে মিলিটারিকে মায়ানমারের ফিনিক্স ভিলেজে পাঠানো। তাতে যুদ্ধ শুরু হবে। আর যুদ্ধাবস্থায় প্রধানমন্ত্রী বাসু বাধ্য হবেন অস্ত্র কিনতে। ভিডিও ভাইরাল হতেই প্রধানমন্ত্রী বাসু ক্ষিপ্ত হয়ে ওঠেন। যারা এই মিশনের আইডিয়া দিয়েছিল তাদের ওপর চাপ বাড়তে থাকে। এই সময় মাইকেলের লোক শ্রীকান্তের বর্ডার পার করিয়ে মিয়ানমারে পৌঁছে দেয়। অন্যদিকে ইয়াতিশ আসলে শ্রীকান্তের পরিবারকে টাকার বিনিময়ে মীরার লোকদের হাতে তুলে দিতে চেয়েছিল। যখন মীরার একটি টিম পরিবারটিকে নিতে আসে তখন ইয়াতিশের সঙ্গে থাকা পুলিশকে গুলি করে হত্যা করা হয়। গুলির শব্দে সূচি বুঝে যায় বড় কিছু ঘটছে। ঘরের ওপরের সানসেট দিয়ে সূচি ও ধৃতি মিলেই অথর্বকে বাইরে তুলে দেয়। বাইরে এসে অথর্ব দরজা খুলে দিলে সূচি ও অথর্ব বের হয়ে জঙ্গলে পালিয়ে যায়। ইয়াতিশ এসে দেখে সবাই পালিয়ে গেছে। সে টিম নিয়ে জঙ্গলে খোঁজ শুরু করে এবং এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। লোকেশন ট্র্যাক করতে করতে জয়া ও সালোনি সেখানে পৌঁছে যায়। গুলির শব্দ শুনে তারা এগিয়ে যায় আর ইয়াতিশের টিমের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। সালোনি গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে জয়া ও ইয়াতিশ মুখোমুখি পড়ে যায় এবং আচমকা জয়া ইয়াতিশের কাঁধে গুলি করে। এরপর জয়া সূচি, ধৃতি ও অথর্বকে উদ্ধার করে। ইয়াতিশকেও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জয়া ইয়াতিশকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে যায়। জয়া প্রশ্ন করে সে কেন এই কাজ করছে। ইয়াতিশ বলে অল্প বেতনের চাকরিতে সারা জীবন গাধার মতো খাটলে কিছুই পাওয়া যায় না, তাই সে টাকা কামিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চেয়েছে। জয়া তখন তাকে জানায় তাদের এই ত্যাগের জন্যই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে আর ইয়াতিশের দেশের সেবা করার কোনো যোগ্যতাই নেই। অবশেষে একজন কালপিটের পরিচয় প্রকাশ পায়। ইয়াতিশের স্বীকারোক্তির ভিত্তিতে শ্রীকান্তের বিরুদ্ধে নতুন করে ইনকোয়ারি কমিশন বসে এবং কুলকার্নি মার্ডার কেস থেকে তার নাম প্রত্যাহার করা হয়। কমিশন জয়ার কাছে জানতে চায় শ্রীকান্ত এখন কোথায়। জয়া জানায় সে জানে না। বেরিয়ে এসে জয়া যখন পুনিতের সঙ্গে কথা বলছিল তখন শর্মা এসে জিজ্ঞেস করে শ্রীকান্ত কোথায়। জয়া জানায় মায়ানমারে। শর্মা তখন প্রশ্ন তোলে সবাই মিলে কাজ করেও কেন তাকে কিছু জানানো হয়নি। জয়া ব্যাখ্যা করে শ্রীকান্তের সন্দেহ ছিল ভেতরে কেউ কালপিটদের সঙ্গে যুক্ত, তাই অবিশ্বাস থেকেই কাউকে কিছু জানানো হয়নি। শর্মা কিছুটা মনক্ষুণ্ণ হয়। এরপর সরকারিভাবে শ্রীকান্তের পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়। এখন প্রশ্ন একটাই, এরপর কি হতে যাচ্ছে? শ্রীকান্ত আর স্টিফেন কি পারবে মায়ানমার থেকে রুকমাকে ধরে আনতে? যাই হোক, প্রধানমন্ত্রী বাসুর ওপর চারিদিক থেকে নানা ধরনের চাপ তৈরি হতে থাকে। চীনা সরকার ঘোষণা করে ইন্ডিয়ান আর্মি যেহেতু বর্ডার ক্রস করেছে তাই এটাকে তারা অ্যাক্ট অফ ওয়ার হিসেবেই দেখছে এবং এই বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পরিস্থিতি ক্রমেই বেগতিক হয়ে উঠতে দেখে প্রধানমন্ত্রী বাসুর সিদ্ধান্ত নেন মায়ানমারে ইন্ডিয়ান আর্মি পাঠিয়ে বন্দী সৈন্যদের উদ্ধার করতে হবে। যুদ্ধ লাগলে লাগবে। বহু হয়েছে শান্তি চুক্তির চেষ্টা। এরপর তিনি সাম্বিটকে নির্দেশ দেন দুয়ারাককে ডেকে আনতে। তিনি জানিয়ে দেন ওয়েপন ডিল তিনি করতে রাজি। অবশেষে দুয়ারাক ও সাম্বিট যা চেয়েছিল সেটাই সফল হয়। সাম্বিট ও ইয়াসওয়ান্ত প্রধানমন্ত্রী বাসুকে পরামর্শ দেয় যুদ্ধে নামতেই হলে পুরো প্রস্তুতি নিয়েই নামা উচিত, কারণ এই যুদ্ধ একবার শুরু হলে তা দীর্ঘদিন ধরে চলবে। এদিকে শ্রীকান্ত, স্টিফেন আর জেকে গোপনে একটি ফিনিক্স ভিলেজে পৌঁছে যায়। সেখানে MCS এর অনেক সাপোর্টার রয়েছে। তাদের মধ্য থেকেই তেমজেন নামের একজন শ্রীকান্তের সঙ্গে দেখা করতে আসে। তার কাছ থেকে শ্রীকান্ত জানতে পারে একটি ইন্ডিয়ান মিলিটারি ইউনিট এখানে অপারেশনে এসেছিল। সেই ইউনিটের কয়েকজন সৈন্যকে হত্যা করে রুকমা বাকিদের বন্দী বানিয়েছে। এরপর তাদের ভিডিও করে অনলাইনে আপলোড করেছে। ভিডিওটি দেখে শ্রীকান্ত কর্নেল বিক্রমকে চিনে ফেলে। তেমজেন আরও জানায় রুকমা আগেই এই মিশনের খবর জানত, তাই সে আগে থেকেই ওত পেতেছিল। এর মানে সরকারের ভেতরেই কেউ আছে যে এসব গোপন তথ্য রুকমার কাছে পৌঁছে দিচ্ছে।
শ্রীকান্ত তখন সিদ্ধান্ত নেয় সেদিন রাতে রুকমাকে ধরতে আক্রমণ চালানোর আগে বন্দী সৈন্যদের মুক্ত করাটাই হবে প্রথম লক্ষ্য। তেমজেন জানায় রাতে সে নিজের টিমের আরও সদস্য নিয়ে ফিরে আসবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কর্নেল জুলং রুকমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ইন্ডিয়ান সৈন্যদের বন্দী করে রাখার কারণে যদি ইন্ডিয়ান আর্মি তাদের উদ্ধার করতে আসে তাহলে জুলং নিজেই বড় বিপদে পড়বে। সে রুকমাকে নির্দেশ দেয় বন্দীদের নিয়ে যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে যেতে। একই সঙ্গে সে কড়া ভাষা জানিয়ে দেয় ফিনিক্স ভিলেজে কোনো ধরনের খুনাখুনি বা মারামারি চলবে না। রুকমা জুলংয়ের কাছে চলে যাওয়ার জন্য কিছুটা সময় চায়। এদিকে দুয়ারাক প্রধানমন্ত্রী বাসুর সঙ্গে দেখা করার আগেই নিজের মিডিয়া চ্যানেলের হোস্ট ভাবিককে ফোন করে। সে এমনভাবে নিউজ চালাতে বলে যাতে প্রধানমন্ত্রী বাসু ওয়েপন ডিলের সিদ্ধান্ত থেকে আর পিছু হটতে না পারেন। ভাবিক নিউজে প্রচার করে দেয় প্রধানমন্ত্রী শিগগিরই ওয়েপন ডিল করতে যাচ্ছেন। এই খবর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। এরপর দুয়ারাক দেশে ফিরে আসে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ পর্যন্ত সেই ওয়েপন ডিল সম্পন্ন হয়। যে রাতে শ্রীকান্ত, জেকে আর স্টিফেনের টিম রুকমাকে অ্যাটাক করবে সেদিন বিকেল থেকেই তারা প্রস্তুতি শুরু করে। স্টিফেন সবাইকে জানিয়ে দেয় রুকমার সৈন্য সংখ্যা তাদের চেয়ে অনেক বেশি, তাই তাদের একমাত্র ভরসা সারপ্রাইজ অ্যাটাক। হঠাৎ করে হামলা চালিয়ে প্রতিপক্ষ কিছু বোঝার আগেই কাজ শেষ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী তারা একটি মালবাহী ট্রাকের ভেতর লুকিয়ে ফিনিক্স ভিলেজের এলাকায় ঢুকে পড়ে। ভেতরে ঢুকে ট্রাক থেকে নামতেই তারা দেখে চারিদিক শুনশান, অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। কিছু বুঝে ওঠার আগেই রুকমার লোকজন চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে। আসলে রুকমার একজন গুপ্তচর তেমজেনকে স্টিফেন আর শ্রীকান্তের সঙ্গে কথা বলতে দেখেছিল। তেমজেন চলে যাওয়ার পর তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয় আর সেখান থেকেই পুরো প্ল্যান জেনে নেয় রুকমা। অনেকদিন ধরেই সে শ্রীকান্তকে খুঁজছিল। আজ এত কাছে পেয়েও সে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে পারে না, কারণ জুলং স্পষ্টভাবে নির্দেশ দিয়ে রেখেছিল ফিনিক্স ভিলেজে কোনো খুনাখুনি চলবে না। তাই শ্রীকান্তদের বন্দী করে রাখা হয়। কিন্তু রুকমা জানত না স্টিফেনের কাছে একটা প্ল্যান বি প্রস্তুত ছিল, যেটা শ্রীকান্ত জানত না। মায়ানমারে থাকা MCS এর একটি টিমকে স্টিফেন আগে থেকেই জানিয়ে রেখেছিল নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ফিরে না এলে ধরে নিতে হবে তারা বন্দী হয়ে গেছে। ঠিক সেই সময়ই সেই টিম এসে পড়ে এবং শ্রীকান্ত, জেকে ও স্টিফেনদের মুক্ত করে। এরপর শ্রীকান্ত আর জেকে গিয়ে বন্দী ইন্ডিয়ান সৈন্যদের ছাড়িয়ে নেয়। পালানোর আগে স্টিফেনেরা ফিনিক্স ভিলেজের বিভিন্ন জায়গায় বোমা সেট করে দেয়। এরপর একের পর এক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর পথে যেসব সৈন্য সামনে পড়ছিল MCS এর সদস্যরা সবাইকে হত্যা করে এগিয়ে যায়। ঘরে বসে রুকমা বুঝে যায় ফিনিক্স ভিলেজে হামলা হয়েছে আর শ্রীকান্তরা পালিয়ে গেছে। খুব দ্রুত দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে খবর আসে ফিনিক্স ভিলেজের ব্যাকআপ টিম চলে এসেছে। তখনই স্টিফেন সবাইকে পিছু হটার নির্দেশ দেয়। কর্নেল বিক্রমকে পালাতে বলে শ্রীকান্ত একা রুকমার পিছু নেয়। পালাতে থাকা রুকমা হঠাৎ শ্রীকান্তের সামনে পড়ে যায়। দুজনের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। একসময় শ্রীকান্তের পেটে গুলি লাগে। সেই সুযোগে রুকমা পালিয়ে যায়। অন্যদিকে জেকে, স্টিফেন ও বাকিরা বর্ডার ক্রস করে ভারতে ফিরে আসে। শ্রীকান্ত গাড়ি নিয়ে বর্ডারের দিকে ছুটতে থাকে, কিন্তু পথেই দুর্ঘটনায় গাড়ি থেমে যায়। গুলির কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার শক্তি দ্রুত ফুরিয়ে আসতে থাকে। এদিকে দুয়ারাকের সঙ্গে ওয়েপন ডিল চূড়ান্ত করার পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভারত মিয়ানমার সীমান্তে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়। চারিদিকে যুদ্ধের দামামা বেজে ওঠে। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ। এই অবস্থায় শ্রীকান্ত কি পারবে ভারতে ফিরে আসতে? তার ভাগ্যে কি অপেক্ষা করছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে দ্য ফ্যামিলি ম্যান সিরিজের নেক্সট সিজন রিলিজ পাওয়া পর্যন্ত। সিজন 4 রিলিজ পাওয়া মাত্রই আমরা দ্রুত ভিডিও নিয়ে আসব। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।